আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবাই কেমন আছো? সো আজকে আমরা দেখবো হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার যে প্রিভিয়াস যে কোয়েশ্চেন্স গুলো আছে কেমিস্ট্রি অংশের সেইটা। সো আমি হাসিবুল হাসান শান্ত ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো তোমাদের কেমিস্ট্রি অ্যানালাইসিস ভিডিওটা আজকে আমরা দেখবো, ঠিক আছে? আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা আসতে একটু লেট হচ্ছে। আমি এখনো অসুস্থ আর কি। তো আমি রেকর্ড করার চেষ্টা করতেছি যতটুকু যা পারা যায়। চলো আমরা শুরু করে ফেলি, হ্যাঁ? সো ভুল ত্রুটি হলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, সো কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ক্ষেত্রে প্রথমে যেটা আমরা দেখবো, সো আমরা মেডিকেল ওয়ালা কোশ্চেন ব্যাংক যেটা সেটা ফলো করতেছি। প্রথমে মেডিকেল যে কোশ্চেন গুলা সেগুলো তো তোমরা পড়ছো। সো ওগুলো তোমরা দেখবা টপিক গুলা, হ্যাঁ? সো আজকে আমরা আর্ম ফোর্সেস গুলো দেখবো, ডেন্টাল দেখবা। মনে রাখতে হবে মেডিকেলে তোমার এই যে যেটা পরীক্ষা দিলা ওই অধ্যায়ে কিন্তু টপিকস গুলা মানে ওই কি বলো যে সালের যে মেডিকেলের কোশ্চেনটা আছে ওই টপিক গুলো কিন্তু ইম্পর্টেন্ট। গত বছরই ঘটনা ঘটছে, মেডিকেলের যে টপিক থেকে কোশ্চেন আছে ডেন্টালে বা আর্ম ফোর্সে ওই টপিক থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। তো একটু দেখে রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো ডেন্টাল গেল, এটা আমরা আর্ম ফোর্সে ঢুকি ডিরেক্ট, আসো। সো আর্ম ফোর্সেস ভর্তি পরীক্ষার প্রথম যে কোশ্চেনটা আমাদের চিরচেনা কোশ্চেন, পরীক্ষা বারবার আসে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা জানি যে সকল পদার্থের ঘনমাত্রা কি হয় না বলতো, সময়ের সাথে চেঞ্জ হয় না, এগুলোকে আমরা কি বলি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাই না? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এক্সাম্পল কি বলো? সি থাকতে হবে, ব্যতিক্রম কি বলতো? HCl। তো এটা আমরা পারি। আচ্ছা, স্যার এই দেখো নিচেও কিন্তু আবার আসছে এই যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ, হ্যাঁ? তারপরে এই যে দেখো নিচে তোমার কি বলে, এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পথ, এগুলো একই টাইপের কোশ্চেন সব, রাইট? আচ্ছা, এরপর আসো বলছে যে বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মাপা যায়, মানে বুলেট টপিকসটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে এই অধ্যায়ের মধ্যে দেখবো বুলেট, পিপেট এগুলোর ব্যবহারগুলা আর দুই একটা সিগনিফিকেন্ট কথা, এগুলো একটু ভালো করে পড়বা। বুলেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? উত্তর হচ্ছে 0.1, কি বলতো, 0.1 সেন্টিমিটার কিউব। খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপর আসে এখান থেকে কি বলে, ল্যাবরেটরি বিষাক্ত লেড ক্রোমেটাম, যে একটা পরিবর্তন, একটা চার্ট আছে না, এইটার পরিবর্তে ওইটা ইউজ করা যায়, ওইটার পরিবর্তে ওইটা ইউজ করা যায়, ওইটা খুব ইম্পর্টেন্ট। লেড ক্রোমেটের পরিবর্তে আমরা কি ইউজ করি বলতো বাবা? পটাশিয়াম কার্বনেট। হ্যাঁ, তোমাদের যদি মনে রাখতে কষ্ট হয় আমাদের হাই ভোল্টেজ সিরিজ একটা সিরিজ আছে, ওইখান থেকে কিন্তু তোমরা এগুলো দেখে নিতে পারো, যে টপিকসে তোমার হালকা পাতলা সমস্যা আছে, ঠিক আছে? ওইখানে আমরা খুব সুন্দর করে পড়াই দিছি। আচ্ছা, কোনটা অদাহ্য গ্যাস? দাহ্য অদাহ্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হ্যাজার্ড সিম্বল একটা ছক আছে না, ওইটা রিলেটেড আর কি। অদাহ্য মানে কি মনে রাখবা? দাহ্য মানে নিচে জ্বলে, যেমন হাইড্রোজেন কিন্তু একটা দাহ্য গ্যাস। হাইড্রোজেন একটা দাহ্য গ্যাস। অক্সিজেন কি? অনেকে ভাববা অক্সিজেন মানে দাহ্য না, অক্সিজেন কিন্তু নিজে দাহ্য না। হ্যাঁ, দাহ্য মানে যে নিজে জ্বলে, হ্যাঁ? অক্সিজেন কিন্তু অন্যকে জ্বালায়, নিজে জ্বলে না। সো নাইট্রোজেন হচ্ছে একটা অদাহ্য গ্যাস, ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু দাহ্য। হ্যাঁ, এই যে মিথেন, ইথেন, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন। আচ্ছা, এরপরও সেখান থেকে বুলেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, এগুলো কোন ধরনের কাঁচ? হ্যাঁ, এই বুলেট, পিপেট এই টপিকস গুলো ইম্পর্টেন্ট, বা কাঁচের প্রকারভেদটা একটু দেখে রাখবা। এটা হচ্ছে পাইরেক্স ক্লাস, ঠিক আছে? রাজঅম্ল, এই অধ্যায়ের মধ্যে তোমরা জানো ক্রোমিক অ্যাসিড মিক্সচার এবং রাজঅম্ল দুইটা মিক্সচার আছে, রাইট? দুইটা কম্পোজিশন, দুইটা খুব ইম্পর্টেন্ট। রাজঅম্লের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি বলতো, রাজঅম্লতে কি থাকে? নাইট্রিক অ্যাসিড থাকে, কি থাকে? নাইট্রিক অ্যাসিড থাকে এবং HCl থাকে, ঠিক আছে? অনুপাতটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবা যে নাইট্রিক অ্যাসিড থাকে কত বলতো? HNO3, ভাই মনে রাখবা HNO3। আর কি থাকে বলতো বাবা? HCl, ঠিক আছে? সো মনে রাখবে যে এখানে 3 আছে না, সো 3টা যাবে এদিকে আর এটা আসবে একদিকে, মানে 1:3 অনুপাতে। মনে থাকবে, এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এটা এটাকে অ্যাকুয়ারেজিয়া বলে। এই সাথে সাথে আমরা ক্রোমিক অ্যাসিড মিক্সচার যেটা ওইটাই মনে রাখবো, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো, হ্যাঁ, প্রথম অধ্যায়ের যেগুলা কোশ্চেন আছে সেগুলা। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায়ে কি বলতো? গুণগত রসায়ন। সো গুণগত রসায়ন মেডিকেল ডেন্টাল তো আমরা মোটামুটি দেখছি, হ্যাঁ? সো আমরা এখন আর্ম ফোর্সেসে যাব, আসো। সো প্রচুর কোশ্চেন আসছে মেডিকেল ডেন্টালে, ঠিক আছে? আচ্ছা, এবং কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু অনেক টপিক কমন পড়ে গেছে, তোমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষা কোশ্চেনটা দেখে থাকো, রাইট? অনেকগুলো টপিক, রাইট? যাদের কাছে মেডিকেল কোশ্চেন ব্যাংক আছে তারা হচ্ছে এই যে কিউআর গুলো স্ক্যান করলে প্রত্যেকটা কোশ্চেন বইয়ের কোথায় আছে একদম অ্যাকুরেট পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আসো আমরা এখান থেকে ডিরেক্ট যাবো হচ্ছে একদম আর্ম ফোর্সেস মেডিকেল করে এই যে আসছি। সো প্রথম দেখো, প্রথমেই প্রশ্ন আসছে কই বলতো? অধক্ষেপণ থেকে, মানে হচ্ছে যে KSP পড়ছো না তোমরা? KIP, আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল পড়ছো না? মানে একটা দ্রবণের মধ্যে উপস্থিত আয়নের যে ঘনমাত্রার গুণফল, এগুলোকে আমরা বলি আয়নিক গুণফল। আর দ্রাব্যতা গুণফল কি বলতো? এটা কিন্তু ফিক্স, তাই না? যখন আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল, মানে আয়নিক গুণফলের পরিমাণটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তখন অধক্ষেপ পড়ে। এই শর্তগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন সমান হবে KIP এবং KSP তখন অধক্ষেপ পড়বে না। যখন KIP KSP, হ্যাঁ, মানে KSPটা বড় থাকবে তখন অসম্পৃক্ত। যখন KIP মানে আয়নিক গুণফল, আয়নিক প্রোডাক্ট এটাকে আমরা বলি, রাইট? সো আর এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, হ্যাঁ, SP মানে। আচ্ছা, যাই হোক, সো যখন আয়নিক গুণফল বেশি তখন অতিপৃক্ত হবে। আর KIP যদি 1 হয় এটা কোনো শর্তের মধ্যেই পড়ে না। আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি? ওই যে গ্লিসারিনের বিশোধনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, মহা গুরুত্বপূর্ণ। এটা দেখবা গুণগত রসায়ন চ্যাপ্টারটা একদম লাস্টের দিকে কিছু টপিকস তোমরা পড়ছো, হ্যাঁ? ওই যে দেখবা আংশিক পাতন, নিম্নচাপ পাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, এগুলোর ব্যবহার গুলা
মহা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা মনে রাখবো গ্লিসারিন কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, গ্লিসারিনকে তুমি যদি অনেক, হ্যাঁ তুমি যদি কি করো বলো তো, তুমি যদি স্বাভাবিক চাপে পাতন করতে যাও তাহলে গ্লিসারিন কিন্তু ভেঙে যাবে, বিয়োজিত হবে। তো আমরা করি কি, চাপটা কমাই দিয়ে আমরা কি করি বলতো, এটাকে পাতন করি। উত্তর হবে নিম্নচাপ পাতন। পাতনের ক্লাসিফিকেশন মহা গুরুত্বপূর্ণ, ঊর্ধ্ব পাতন মহা গুরুত্বপূর্ণ, এগুলো পাওয়া লাগবে। আচ্ছা, এরপরে কোশ্চিনটা, দ্রবণের কলিগেটিভ প্রপার্টিস কোনটি নয়, ঠিক আছে। আচ্ছা, দ্রবণের যে সকল ধর্ম দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে না, শুধুমাত্র দ্রবকণার সংখ্যার উপর নির্ভর করে, তাদেরকে কলিজেটিভ কি বলে, প্রপার্টিস বলে, বা সংখ্যাগত ধর্ম বলে। এটা পড়ে রাখতে পারো, এটা তোমার বই ডিরেক্ট নাই আসলে। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিতে গেলে দেখবা কিছু বেহুদা উদ্ভট কোশ্চিন তোমার বইয়েও নাই, সিলেবাসে ইভেন মেডিকেল থেকে আমার দিয়ে দেয়, মেডিকেলে যেগুলো আছে ওগুলো দিয়ে দেয়, মানে মেডিকেলে তুমি চান্স পেলে যেগুলো পড়বা সেগুলো নিয়ে প্যারা খাও না, এরকম একটা দুটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। জাস্ট পড়ে রাখো যে সান্দ্রতার বৃদ্ধি এটা কি বলতো, কলিগেটিভ প্রপার্টিস নয়, বাকি বলা যদি হুবাহু দিয়ে দেয় মেরে দেবা। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি, ইনফ্রারেড বা যেটাকে আমরা বলি আইআর, রাইট, আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গ দৈর্ঘ্য টপিকসটা মনে পড়ে, বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য। এইবারও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে তরঙ্গ দৈর্ঘ্য থেকে, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য গুলো কোনটার উপর নির্ভর করে। তো তরঙ্গ দৈর্ঘ্য খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। 600 থেকে 900 আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, তো গেল এটা এখান থেকে। তারপর আসলে যদি এইটা একটু আবার কবি স্যার হাজারি স্যারের মারামারি আছে, তো অপশনটা দেখতে বোঝা যাচ্ছে এটা কবি স্যারের বই থেকে করা কোশ্চেনটা। আচ্ছা, এখন আবার কেউ কবি স্যারের বই পড়তে যাও না। আচ্ছা, অপশন দেখলেই তুমি বুঝবা। আচ্ছা, নিম্নের ক্ষারগুলোর মধ্যে কোনটা দুর্বল? সো আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, রাইট, খুব ইম্পর্টেন্ট। দুর্বল ক্ষারগুলো কি হয় বলতো, এগুলো সম্পূর্ণ বিয়োজিত হইতে পারে না, অসম্পূর্ণ বিয়োজন হয়, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু কি বলতো, সবল ক্ষার। নিউক্লিয়াসের মধ্যে কোনটা থাকে, তার মানে এটা দুর্বল সবল ক্ষার, এই টপিকটা থেকে, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে কোনটা থাকে, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং কি থাকে বলতো, নিউট্রন থাকে, মহা গুরুত্বপূর্ণ। এটা কোন টপিকটা বলতো, কণিকা টপিকসটা, কার কার মনে তোমরা জানো? এবারে কিন্তু মেডিকেলে কণিকা টপিক্স থেকে প্রশ্ন আসছিল, যে ভারী কণিকা কোনটা, আলফা নিউট্রন, মনে পড়ে? আচ্ছা, কক্ষ তাপমাত্রায় পানিতে অক্সিজেন, কত তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা শূন্য হয়, দ্রাব্যতা টপিক্স থেকে কোশ্চেন। দ্রাব্যতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এটা মুখস্থ রাখতে হবে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে কি হয় বলতো, অক্সিজেনের দ্রাব্যতা শূন্য হয়। হ্যাঁ, এই যে এটা একটু মনে রেখো, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। এই যে তারপর গ্লোবাল লবণের দ্রাব্যতা আছে না, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কি ঘটনা ঘটতেছে, তাপমাত্রা বাড়লে কার দ্রাব্যতা বাড়ে কমে, দ্রাব্যতা কার কার উপর নির্ভরশীল, দ্রাব্যতা সিম্পল সিম্পল যে ম্যাথ গুলা, বেশি কমপ্লেক্স ম্যাথ কিন্তু আসে না। আচ্ছা, সো এরপর আসলে বলছে নেস্তার দ্রবণ মহা গুরুত্বপূর্ণ, সিক্ত পরীক্ষা সিক্ত পরীক্ষা সিক্ত পরীক্ষা পড়াই লাগবে, ঠিক আছে। নেস্তার দ্রবণে প্রথমে ন আছে, ন এন, আবার ন অ্যামোনিয়াম, তাই না? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। কপার আমরা কেমনে শনাক্ত করি বলো? কপার আমরা শনাক্ত করি হচ্ছে কি বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, নাকি? খুব গুরুত্বপূর্ণ। তারপরে ফেরাসের জন্য তো বহুত কাহিনী আছে, ফেরাস এবং ফেরিকের পার্থক্য কেমনে করি এটা দেখবা। ক্রোমিয়াম তোমাদের বইভাবে দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম সিক্ত পরীক্ষা থেকে কোশ্চেনটা আসছে। নিউটন একটা দেখবা, একটা ছক আছে তোমাদের বই, পড়ছো? দেখবা লেখা আছে প্রোটন, তারপরে ইলেকট্রন, তারপর নিউট্রন, কে কোনটা আবিষ্কার করছে, কার ভর কত, এখান থেকে কোশ্চেন, রাইট। সেখানে একটা মনে রাখতে হবে নিউটনের ভরটা কিন্তু একটু বেশি, 1.675, ঠিক আছে। 10⁻⁻ কি বলতো, 27, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে আবারও তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ওই যে বিটা, এক্স রে, দৃশ্যমান, চিনতে পারছো, গামা, মামা, এগুলো কি বলো? ওই যে বর্ণালী টপিকস আছে না, ওই বর্ণালীর ব্যবহার ভালো করে পড়বা, মহা গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাইট্রোজেনের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন কয়টা? নাইট্রোজেনকে আমরা লিখি কেমনে বলো তো বাবা, এন, এভাবে লিখি না, এখানে থাকে 7, এখানে থাকে 14। তো আমরা জানি মোট ভর সংখ্যা থেকে যখন আমরা কি করি, প্রোটন সংখ্যা বাদ দিই, হ্যাঁ, তখনই আমরা নিউট্রন পাই। তো এখানে তো প্রোটনই চাইছে, ঠিক আছে, তো এমনি এমনি পারবো। যাই হোক, এটা মনে রাখো আর কি, মানে এটা কোনটা বলো তো, তোমার বইয়ে দেখবে একটা টপিক আছে, প্রোটন নিউট্রন আইডেন্টিফিকেশন আছে না একটা, হ্যাঁ, এরকম একটা বক্স দিয়ে ওখানে প্রোটন বিয়োগ করে করে দেখাইছে ওইটা। ইলেকট্রন, ওই যে একটু আগে বললাম ইলেকট্রন টপিকসটা থেকে কোশ্চিন। হ্যাঁ, যদি একটু অ্যাটিপিক্যাল, ইলেকট্রনের নামকরণ করছে স্টোনি, মুখস্থ রাখতে হবে, নাহলে পারবা না। এই যে দেখো নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, আবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য থেকে কোশ্চিন, এগুলো নাম মুখস্থ রাখলে জীবনও পারবে না। হ্যাঁ, হাই ভোল্টেজ সিরিজের ক্লাসগুলো যদি সমস্যা থাকে দয়া করে দেখে নিবা, ওখানে কিন্তু সুন্দর করে এগুলো পড়ায় দেওয়া হয়েছে। হ্যাঁ, বেনিয়া সহ কলা, এটা তরঙ্গ দৈর্ঘ্য না পড়লে জীবনও পারবে না। অবলোহিত রশ্মির ব্যবহার, ওই আবারও কি বলতো, বর্ণালী থেকে কোশ্চিন। অবলোহিত রশ্মির ব্যবহার 9 বলছে, 9 বললে কোশ্চিন আগে দাগাই নিবা। হ্যাঁ, স্যাটেলাইট কমিউনিকেশন তো হবে না, বাকিগুলো ফিজিওথেরাপি, ইলেকট্রিক হিটার, নাইট ভিশন, অন্ধকার, এটা তো অবশ্যই হবে। পারমাণবিক চুল্লি মহা গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, দেখো এখানে কি কি আছে, ফিউশন, ফিশন, আর একটা আছে তোমার বইয়ে আমি বলে দিচ্ছি ট্রান্সমিউটেশন। ট্রান্সমিউটেশন মানে কি বলতো, নতুন মৌল যে পদ্ধতিতে তৈরি করা হয়। আর একটা হচ্ছে ফিউশন, আর একটা হচ্ছে ফিশন। ফিউশন কি বলো? ফিউশন মানে হচ্ছে ফিউজ করা, একসাথে অনেকগুলা ফিউজ করা, মানে একত্রিত করা, মানে ছোট ছোট কণা মিলে যখন বড় কণা হবে সেটাকে আমরা বলবো ফিউশন। আর বড় কণা যখন ভেঙে ছোট হবে তখন ওটাকে আমরা বলবো ফিশন, ঠিক আছে। বানানটা খেয়াল করবা, একটা কিন্তু ফিউশন কি বাবা, একটা হচ্ছে ফিউশন, একটা হচ্ছে ফিউশন, একটা হচ্ছে কি বলতো ফিউশন, আর একটা হচ্ছে কি বলতো ফিশন। হ্যাঁ, ফিশন, ফিশার থেকে আসছে,
ফিশন, ঠিক আছে, একটু খেয়াল রাখো। আচ্ছা, যে হালকা করে দেখবা, জাল নোট সত্যকরণে মহা গুরুত্বপূর্ণ। আবার ইউভি, ইউভি আলট্রাভায়োলেট, হ্যাঁ, ইউভি আইআর, এগুলো মানে কি বলবো তোমাকে আমি, এত পরিমাণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ইউভি কি বলছে, জালটাকে শক্ত করার জন্য আমরা কি ইউজ করি বলো, ইউভি আলট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি। জালটাকে থেকে কত কোশ্চেন যে আসছে ভাই, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আবারও সেম তরঙ্গ দৈর্ঘ্যতে কোশ্চেন। তোমরা এটা সিরিয়াল মনে রাখছো না? আমি যেমন পরে মহাকার অদৃশ্য অবলামাই রেডিও, তাই না, মহাজাগতিক রশ্মি গামা রশ্মি পড়ছো না, অমনি রঞ্জন রশ্মি যেমনি তুমি যেমনি পড়ছো, একটা ট্রিক্স তো অবশ্যই পড়ছো, ওটা দিয়ে মনে রাখবা কোনটা কম কোনটা বেশি। এই সবগুলোর মধ্যে রেডিও ওয়েভটা বেশি, বাকিগুলো কিন্তু কম, ঠিক আছে বাবা। আবারও তরঙ্গ দৈর্ঘ্য থেকে কোশ্চেন বলছি, হ্যাঁ দেখবা দৃশ্যমান হচ্ছে 380 থেকে 780। কোয়ান্টাম তত্ত্বের জনক কে বলো তো? খুবই গুরুত্বপূর্ণ। এই তত্ত্বের জনকগুলা কে কোন তত্ত্ব দিছে, কে নিউক্লিয়াস আবিষ্কার করছে, কে প্রোটন আবিষ্কার করছে, কেউ নিউটন আবিষ্কার করছে, এরকম আছে না, এগুলো মাস দেখবা। সোডিঞ্জার কি করছে, ডি বগলি কি করছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা গেল দুইটা। এই যে দুইটা মোলের ভর সংখ্যা একই হলে তাকে কি বলে, মনে রাখবা, ভর একই হলে তাকে বলবো আইসোবার, তাই না। এই টপিকটা এত গুরুত্বপূর্ণ, আইসোবার, আইসোটোপ, আরেকটা কি আইসোটোন, আইসোটোন লাস্টে ন নিউটন সমান, আইসোবার লাস্টে র ভর সংখ্যা সমান, আর আইসোটোপ লাস্টে প প্রোটন সংখ্যা সমান। আবার কণিকা, কণিকা থেকে মেডিকেল এবার প্রশ্ন আসছিল, তাই না। হ্যাঁ, স্থায়ী মূল কণিকা নয় কোনটা বলো তো? পজিট্রন তো স্থায়ী না, অস্থায়ী। বাকিগুলো কিন্তু সব, হ্যাঁ, প্রোটন ইলেকট্রন নিউটন, তোমরা এগুলো এমনি পারো। আইসোটোপ কি বললাম, এখনই বললাম, প্রোটন সংখ্যা সমান। সেখানে দেখাই যাচ্ছে কি বলতো, এই দুটার হচ্ছে প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে। আচ্ছা, 6 এবং 6, এই যে সেগুলো আমরা পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ম্যাথস গুলোর মধ্যে দেখি কিছু আসছে কিনা। হ্যাঁ, ম্যাথস গুলোর মধ্যে ওরকম কিছু আসে নাই। এরপর আমরা পরের অধ্যায়ে যাই, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো আসো, সো আমরা প্রথমে হচ্ছে মেডিকেল, তো তোমরা দেখছো অলরেডি মেডিকেল প্রিপারেশনের সময়। আমরা ডিরেক্টলি হচ্ছে ইয়াতে যাই। এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আমি তোমাকে বলবো। আচ্ছা, আমি তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন গুলো একসাথে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আসো, আমরা নিচে আসি। বহুত কোয়েশ্চেন আসে, তাই না, মেডিকেল ডেন্টালে। আচ্ছা, এটা ডেন্টাল, আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নিচে যে আরো, এই আর্মফোর্স পেয়ে গেছি। আর্মফোর্সের প্রথম যে কোয়েশ্চেনটা, আয়নের আকার। আয়নের আকার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। আয়নের আকার ভালো করে মনে রাখতে হবে, রাইট। দেখো বলছে কোনটা, এই যে কোন আয়নের আকারের ক্রমটা সঠিক। আমরা কিছু বেসিক্সও জানি মনে, তাই না। বলো তো, ফ্লোরিন বড় নাকি ফ্লোরাইড বড়? হ্যাঁ, মনে রাখবো মূল পরমাণু হচ্ছে অ্যানায়ন বড় হয়। আবার তুমি আমাকে বলো তো, সোডিয়াম বড়, মানে সোডিয়াম বড় নাকি সোডিয়াম আয়ন বড়? মনে রাখবা ক্যাটায়নের চেয়ে মূল পরমাণুটা বড় হয়, তাই না। আচ্ছা, আবার তুমি আমাকে বলো তো, যে নিয়ন, নিয়ন বড় নাকি ম্যাগনেসিয়াম বড়? হ্যাঁ, আমরা জানি কি বলতো, তোমার ক্যাটায়নের চেয়ে মূল পরমাণুটা বড় হয়, তাই না। সেগুলো একটু দেখবা, ঠিক আছে। আর তোমরা তো এমনিতে জানো পর্যায়বৃত্ত ধর্ম খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়ের বা পর্যায় সারণীর ক্ষেত্রে। আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন কি কমে বলো তো বাবা? 4টা জিনিসের মধ্যে চেঞ্জ হয়, কি কি? একটা হচ্ছে আধা বৃক্ষ, আমরা মনে রাখবো আধা বৃক্ষ। আধা বৃক্ষ মানে কি ভাইয়া? মানে হচ্ছে আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা এবং ক্ষার ধর্ম। এই 4টা কমে। আমি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে এগুলো কমবে, আর উপর থেকে নিচে আসলে এগুলো বাড়বে। উপর থেকে নিচে আসলে আকার বাড়বে। এখানে এই বেসিক্সটাই লাগবে। দেখো, আয়নগুলোর আকারের মধ্যে কোন ক্রমটি সঠিক নয় বলছে। সো এখানে সমস্যা আছে। সমস্যাটা কি দেখো, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়? আয়নের ব্যাসার্ধ কি হয় বলতো? আয়নের আয়নিক ব্যাসার্ধ বাড়ে। সো এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে। এখানে সমস্যাটা আছে এখানে। আচ্ছা, দেখবো এরপরও সেখান থেকে আমরা কি বলছি, পরেরটা খাবার লবণের গলনাঙ্ক কত, খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমরা দেখবো, এটা কত বলো, 801, তাই না। আচ্ছা, এরপর নিষ্ক্রিয় গ্যাসের কি বলতো, ইলেকট্রন আসক্তির মান কত? হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন আসক্তির মান, এটা মনে রাখবে, এটা বইয়ে ডিরেক্ট আছে, হ্যাঁ, হাজারি স্যারের বই, ধনাত্মক, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কোনটা শক্তিশালী বন্ধন? হ্যাঁ, কোনটা কি বলতো, শক্তিশালী বন্ধন। মনে রাখবে আয়নিক বন্ধন হচ্ছে একটা শক্তিশালী বন্ধন, তাই না। হ্যাঁ, বন্ধনের মানগুলো তোমার বই দেখবে, অধ্যায়ে দেওয়া আছে, তাই না। আয়নিক বন্ধন কত বলো? আচার, আচার মানে কত, 4000 আছে। সমযোজী কত? সমযোজী হচ্ছে 1100, এই মানটা আছে। হাই হাই চোর, হাইড্রোজেনের 40 আছে, তাই না, 10 থেকে 40। সন্নিবেশ সমযোজিতা দেওয়া নেই, এই মানগুলো কিন্তু লাগবে, মনে রাখো। আচ্ছা, তারপর আসো বন্ধন কোণ, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটার সাথে কয়েকটা টপিক অ্যাসোসিয়েটেড, এক জায়গাতেই আছে। প্রথমটা হচ্ছে সংকরণ, প্রথমটা হচ্ছে সংকরণ, প্রথমটা হচ্ছে সংকরণ, দ্বিতীয়টা কি বলতো, বন্ধন কোণ, এবং তৃতীয়টা হচ্ছে কি বলতো, হ্যাঁ, তৃতীয়টা হচ্ছে তোমার ওই যে মুক্তজোড় ইলেকট্রন গুলো আছে সেইটা, ঠিক আছে। তো পানির ক্ষেত্রে আমরা জানি একটা মুক্তজোড় থাকে, তাই না, এই যে H2O, পানি। পানির ক্ষেত্রে একটা না দুইটা বলো? দুইটা থাকে, সরি, ঠিক আছে। পানির ক্ষেত্রে দুইটা মুক্তজোড় থাকে। তো পানির বন্ধন কোণ 109 না হয়ে হয়ে কত বলে, 104। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্তজোড় কয়টা থাকে বাবা? অ্যামোনিয়ার ক্ষেত্রে থাকে হচ্ছে কি বলতো, এক জোড়া। সো এক জোড়া থাকার কারণে কিন্তু কত হয়, 107। এই বন্ধন কোণগুলা, আকারগুলা, সংকরণগুলা লাগবে।
ঠিক আছে। হ্যাঁ, মহা গুরুত্বপূর্ণ একটা ছক আছে বই, ভালো করে পড়বা। আচ্ছা, সমযোজী যৌগ না কোনটা? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। কেন? কারণ অ্যামোনিয়াম আর প্লাস আর ক্লোরাইড মাইনাস। আচ্ছা, এই যে প্রশ্নটা কোন টপিক্স থেকে? এই যে একটা যৌগের মধ্যে মাল্টিপল বন্ড থাকে, ওই টপিকটা থেকে কোশ্চেনটা আসছে। ধাতুর হ্যালাইডের ক্ষেত্রে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা? মহা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমার টেকনিক্যালি বাবা ওই যে কি বলা যায়, তোমরা ইয়া থেকেও পারবে, এটা ফাজানের ল থেকেও বলা যায়, আবার এমনিও বলা যায়, তাই না? আমরা জানি যে ওই যে 4টা হাইড্রোজেনের ইয়া আছে না, তোমরা পড়ছো মনে হয়। হাইড্রোজেনের যে যৌগগুলা কি কি আছে বলো? একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হ্যাঁ, তারপরে কি বলো, হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, আরেকটা কি বলতো বাবা, হাইড্রোজেন আয়োডাইড। মনে পড়ে? এই 4টার মধ্যে বলতো আয়োডিনের আকার সবচেয়ে বড় ছিল না? এই জন্য কি হচ্ছিল, এই জন্য এর দ্রবণীয়তা সবচেয়ে কম। কেন? কারণ অ্যানায়নের আকার যত বড় হয় তত কি হয়, পোলারায়ন তত বেশি হয়। পোলারায়ন বেশি হলে কি হয় বলতো, আয়নের তোমার দ্রাব্যতা আস্তে আস্তে কি হয় বলতো, আস্তে আস্তে কমতে থাকে। তো টেকনিক্যালি এটা সবচেয়ে বেশি হবে কার, এর, তারপর এর, তারপর এর। তো এইভাবেও সলভ করা যায় আয়নিক বন্ধন থেকে। আবার হ্যালাইডের সূত্র দিয়েও বলা যায়, হ্যালাইডের আকার যত ছোট হবে হাইড্রোজেন শক্তি তত বেশি, দ্রাব্যতা তত বেশি। যাই হোক, দুইটা টপিকস আমরা এখান থেকে দেখে রাখবো, ঠিক আছে? ফাজানের ল আর একটা হচ্ছে হ্যালাইডের ব্যাপারগুলা। হ্যালাইড কিন্তু তোমার বই ওই যে ইয়াতেও আছে, আবার ওই যে হ্যালোজেন পড়ছো না, যে হ্যালোজেন কোনটা, নিক্টোজেন কোনটা, ওগুলো একটু পড়ে রাখবা, ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? ডি ব্লক মৌল থেকে কোশ্চেন এটা, ঠিক আছে? এটা একদম ডিরেক্ট, নাম মুখস্থ থাকলে পারা অনেক কঠিন। হ্যাঁ, ডি ব্লক মৌলের ওখানে দেখবা এগুলো বলা আছে, একটু ব্যতিক্রম টাইপের। অসমিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। হাইড্রোজেন অক্সাইড, এই যে কোশ্চেনটা খুবই অকওয়ার্ড একটা কোশ্চেন, 9-10 পড়ছিলাম মনে হয়, বা জিকের মধ্যে পড়ছো। হাইড্রোজেন অক্সিজেন থেকে পানি তৈরি হয়, এটা কে প্রমাণ করছে? এটা প্রমাণ করছে ক্যাভেন্ডিশ। মেবি গুহ স্যারের বই থাকতে পারে। যে এইটা পারার দরকার নেই, এরকম কোশ্চেন তোমার পরীক্ষাতেও আসবে। আচ্ছা, কোন পরমাণু সর্ববহিঃস্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে? মহা গুরুত্বপূর্ণ। একই সংখ্যক ইলেকট্রন থাকে মানে কি? একই গ্রুপের মৌল। সে একই গ্রুপের মৌল কোনটা হবে? এই সবগুলোর মধ্যে আমরা তো জানি, এই যে তোমরা পড়ছো না, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এই দুটাই, তাই না? দুটা লাস্টে একটা করে আছে। এই যে রূপভেদ, রূপভেদ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রূপভেদ কিন্তু হাজারি স্যারের বইয়ে নাই। তাহলে কই বাবা? কবি স্যারের বইয়ে আছে। কবি স্যার যাদের তোমাদের তো ক্লাসে পড়াই দিছি, তাই না? যারা আমাদের মেডিকেল ওয়ালা ফুল কোর্সে ছিল, তো ওইখানে দেখবা, অথবা তোমাদের যারা মেডিকেল ওয়ালাতে ছিল না, তোমাদের কোচিং থেকে দেখবা কিছু বই দেওয়া হয়, ঠিক আছে? ওই বইগুলোর মধ্যে কবি স্যারের অংশটার ওখানে যে রূপভেদ গুলো একটু দেখে নেবা। হ্যাঁ, আর্সেনিকের রূপভেদ, ফসফরাসের রূপভেদ, এরকম কিছু রূপভেদ আছে। হ্যাঁ, ওই রূপভেদ গুলো দেখবা, আকরিকের সংকেত গুলো এগুলো দেয়। তো আর্সেনিকের রূপভেদ কি কি আছে? ধূসর, হলুদ এবং কালো, ঠিক আছে? তা নাই কি, তোমার মনে রাখতে হবে যে আর্সেনিকের কিন্তু কি নেই বলতো, লাল আর্সেনিক নামে কোনো রূপভেদ নাই। আচ্ছা, এরপরে সে বলছে আয়নিক বন্ধন গঠনে, এই বন্ধনের সংজ্ঞাগুলো থেকে প্রচুর কোশ্চিন দেয়, ঠিক আছে? বন্ধন এবং বন্ধনের সংজ্ঞা প্রচুর কোশ্চিন দেয়। আয়নিক বন্ধন কেমনে গঠিত হয় বলতো বাবা? মনে রাখতে হবে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, দুটা মিলে আয়নিক বন্ধন তৈরি হয়। আর সমযোজী বন্ধন কি হয়? দুইটা অধাতুর মধ্যে হয়, ঠিক আছে? আর ধাতব বন্ধন তো তোমরা এমনি দিয়ে পারো, ধাতুর মধ্যে থাকে, ঠিক আছে? আর সন্নিবেশ বন্ধন কেমনে হয়? হ্যাঁ, মনে রাখতে হবে যে একজন ইলেকট্রন দেয়, দুজন মিলে শেয়ার করে। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয়, আয়নিক বন্ধনে সবকিছুই বেশি বেশি, সমযোজী বন্ধনে সবকিছু কি বলতো বাবা, কম কম। আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে ওই আয়নিক বন্ধনের ক্ষেত্রে, হ্যাঁ, ওই পোলার আয়ন একটা পোলারিটি বলে একটা কথা আছে না, তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এটা একটু দেখবা। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে, যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে, সরি, সমযোজী বন্ধনের ক্ষেত্রে তোমার ইংলিশটা হচ্ছে কি বলতো, কোভ্যালেন্ট বন্ড, এটা মাঝে মধ্যে দেয়। এইটা একটু দেখে রাখবা, কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। হ্যাঁ, এটা তো তোমরা এমনি পারবা, তাই না? এই দেখো, এই সবগুলোর মধ্যে কোনটার গলনাঙ্ক কম? হিলিয়ামের, তাই না? হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, কেমনে বুঝলাম নিষ্ক্রিয় গ্যাস হলে কেন কম হবে? কারণ দেখো, এ তো কারোর সাথে যৌগ গঠন করবে না, এ তো অবশ্যই যৌগ করবে, এও করবে, এও করবে। এর যৌগ গঠন করার প্রবণতা সবচেয়ে কম। তো যৌগ না গঠন করলে শুধু ভ্যান ডার ওয়ালস বল থাকে। তোমরা তো পড়ছো পড়ছো না বাবা, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে শুধুই কোন বল থাকে বলো? ভ্যান ডার ওয়ালস বল থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর স্বাভাবিক তাপমাত্রায় কোনটা তরল? এটা হচ্ছে হ্যালোজেন্স গুলা থেকে প্রশ্ন। হ্যাঁ, ব্রোমিন হচ্ছে তরল, তাই না? ব্রোমিন মহা গুরুত্বপূর্ণ। হ্যালোজেন গুলোর মধ্যে ব্রোমিন হচ্ছে একমাত্র কি বলতো তরল, মহা গুরুত্বপূর্ণ। কোনটার পারমাণবিক ভর সবচাইতে বেশি? পারাই লাগবে, ফরস। হ্যাঁ, ওগানেসেন, পারাই লাগবে, ঠিক আছে? এটা ওই ডি ব্লক মলের ওখানেই আছে, ঠিক আছে? আচ্ছা, দেখবা, সরি, ডি ব্লক না, পি ব্লক মলের ওখানে আছে, পি ব্লক মৌল। ওই যে নতুন আবিষ্কৃত কিছু মৌল, বই অধ্যায়টা শুরু করতে গেলে দেখবা কিছু মৌল আছে, ওগুলো মাস্ট পড়বা, ঠিক আছে? এই যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, দেখো এটা কিন্তু আগে কষ্ট ছিল, তাই না? দেখো 22-23-এ, ওটা দেখো আবার গত বছর কিন্তু দিয়ে দিছিল। এই যে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, দেখছো? আনফোর্সে কিন্তু মাঝে মধ্যে দুই একটা কোশ্চেন হুবহু পাই যেতে পারো, ঠিক আছে? মানে ভাগ্যে থাকলে। এই যেমন দেখো হ্যালোজেন, যে পানিতে বেগুনি কালার কোনটা করে? আবার দেখো এই যে স্বাভাবিক বর্ণে কোনটা তরল? একই কোশ্চেন কিন্তু, একই টপিকস। এই দেখো ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেম কোশ্চেন, কিন্তু যারা একটু মানে অ্যানালাইসিস করবে না, ওরা বুঝবে না, ওরা শুধু প্রশ্ন উত্তর পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড কত? 801।
আচ্ছা, সোডিয়াম অ্যাজাইডের সংকেত কোনটা বাবা? উত্তর হচ্ছে সোডিয়াম NaNC, এটা বইয়ে আছে, ঠিক আছে, এটা মুখস্থ রাখো। আবারও সেম, ওই যে কক্ষ তাপমাত্রায় কোনটা তরল, এই যে হ্যালোজেন গুলো থেকে প্রশ্ন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ব্রোমিন হচ্ছে তরল। গ্রুপ 2 এর ধর্ম নয়, মানে প্রত্যেকটা ওই যে গ্রুপ গুলো আছে না বাবা, গ্রুপ গুলো একটু পড়ো, S ব্লক মৌল, P ব্লক মৌল, D ব্লক মৌল, F ব্লক মৌল আছে না, ওগুলো একটু পড়ো, অত কঠিন না, বেশি কমপ্লেক্স জিনিস দিবে না, সহজ সহজ গুলাই দিবে, ঠিক আছে, এগুলো একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছে গ্রুপ 2 এর ধর্ম নয় কোনটা? স্ট্রং ইলেকট্রন অ্যাফিনিটি তো হবে না ভাই। গ্রুপ 2 মানে কি? গ্রুপ 2 মানে হচ্ছে মিথক্ষার, যেগুলো আছে মিথক্ষার গুলো কি করে, যেমন যে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম, এটা কি করে? ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে কি হয়? ম্যাগনেসিয়াম 2+ হয়, তাই না? সো ইলেকট্রন কি হবে? অ্যাফিনিটি তো হবে না, ইলেকট্রন আসক্তি হয়। হ্যাঁ, আয়নিক পটেনশিয়াল থাকতে পারে, আয়নিকন শক্তি, তাই না? হাই স্ট্রং, ওইটা হবে। বাকিগুলো কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গলগণ্ড কোনটা হয়? এটা ডিরেক্টলি এই অধ্যায়ের মানে নাই আর কি, বইয়ে, এটা মনে রাখবা। এটা হচ্ছে গলগণ্ড রোগটা হয় কিসের হবে বলো তো? আয়োডিনের হবে। এই যে রক সল্ট, আকরিক থেকে কোশ্চেন আসছে, আকরিক বলে তুমি কবির স্যারের বই না পড়লে পারবাই না, ঠিক আছে। রক সল্ট কি বলতো? রক সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটাকে রক সল্ট বলে, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু দেখবা বাবা। অপটিক্যাল ফাইবার, এই কোশ্চেনটা তো মেডিকেলে মনে এবার হুবহু আসছিল, আমার যতদূর মনে পড়তেছে এই কোশ্চেনটা হুবহু আসছিল। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটা? উত্তর কি বলো? উত্তর হচ্ছে সিলিকন অক্সাইড, ঠিক আছে। হুবহু কোশ্চেন কিন্তু দিয়ে দেয়, যারা একটু ঠিকঠাক মতো পড়াশোনা করে এটা পারে, ঠিক আছে। এইটা কিন্তু একদম হাজারি স্যারের বইয়ে ডিরেক্ট সুন্দর করে একটা প্যারা আছে, আমার ওখানে মনে আছে, ওই যে বাণিজ্যিক অ্যাসিড না কি কি অ্যাসিড আছে, ওগুলাও আসছিল। ওই জায়গাটা একটু দেখবা, এটা ইম্পর্টেন্ট, ওই যে পর্যায়বৃত্ত ধর্মের ছকটার পরেই আছে। আচ্ছা, এরপরে সেখান থেকে কি কোশ্চেন আছে? আচ্ছা, কোন পদার্থের অণু, পরমাণু, আয়ন যে অবস্থায় থাকে ওটাকে কি বলে? হ্যাঁ, এটা হচ্ছে ল্যাটিস পয়েন্ট, ঠিক আছে। ওই যে তোমাদের দেখবা হাইড্রোজেন শক্তি, ল্যাটিস শক্তির টপিকস আছে, পড়ছো? পানিতে দ্রবণীয় শর্ত, হ্যাঁ, এবং কি বলতো কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা অদ্রবণীয় লবণ, মাস্ট দেখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তো বলে দিছি। অধিক তাপ কোনটা উৎপন্ন করে? ক্যালসিয়াম অক্সাইড তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে, এটা হচ্ছে জেনারেল নলেজ, না পড়লে পারবে না হুট করে, ঠিক আছে। এ ব্লক মূল, আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট, বুঝছো বাবা? এস ব্লক কয়টা? হ্যাঁ, এস কয়টা বলো? 14টা, তাই না? পি ব্লক কয়টা? পি হচ্ছে কয়টা বলো তো? 27টা। ডি কয়টা? 14-এর উল্টা, মানে 41টা। হ্যাঁ, আর এফ কয়টা বলো তো? এফ হচ্ছে, আচ্ছা, এফ হচ্ছে তোমার 27টা, পি মানে 36টা, তাই না? হ্যাঁ, দেখবা এগুলো ইম্পর্টেন্ট আছে। ব্লু ভিট্রিয়ল প্রচন্ড গুরুত্বপূর্ণ, কপার সালফেট 5 অণু পানি, পড়ছো না সবাই? কপার, এর মধ্যে কোন কোন বন্ধন আছে মাস্ট পড়বা, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই যে ট্রানজিশন তাপমাত্রা গুলা মানে একবার তাপ দিলে কি কালার হচ্ছে, তারপর কি কালার হচ্ছে। আরেকটা জিনিস পড়বা ব্লু ভিট্রিয়লের মধ্যে, সেটা হচ্ছে এই যে ব্লু ভিট্রিয়লের কিন্তু কেলাস পানি 5 অণু, খেয়াল করো, কেলাস পানি 5 অণু, আর কেলাসের গঠন পানি এটা 1 অণু। এটা বই ডিরেক্ট আছে, হাজারি স্যারের বই, এটা তোমরা অনেকে পারো না, দিয়ে দিতে পারে, এটা কবির স্যারের অনুশীলনের প্রশ্নের মধ্যে আবার দেওয়া আছে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের অনুসময়ের মধ্যে কোন বন্ধন থাকে? এক্ষুনি বললাম, ভ্যান্ডার ওয়ালস বলস। একটু ভ্যান্ডার ওয়ালস বলের কাজগুলা পড়ো, বুঝছো? লন্ডন বল, বিস্তারণ বল একটু দেখে রাখো, দিয়ে দিতে পারে। হ্যাঁ, কোনটির উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হয় না, মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট হয় না? অ্যালুমিনিয়ামে হয় না নাকি? আচ্ছা, আচ্ছা, এখানে অনেক কোশ্চেনটা উল্টা করছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে কোশ্চেনটাতে ঝামেলা আছে, যে কোনটির উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হয় না। আচ্ছা, হয় হয়তো মনে হয়, তাই না? এগুলোতে তো হয় না, ঠিক আছে। যদি হওয়ার কথা থাকে তাহলে এটাতে হয়তো বা হতে পারে, ঠিক আছে, বাকিগুলোতে তো হবে না জীবনে, ঠিক আছে। আচ্ছা, দেখ, এরপরে হচ্ছে এখান থেকে লাইটের সাশ্রয়ী, এটা এই অধ্যায়ের কোশ্চেন না। তারপর লাইটের সাশ্রয়ী কোনটা? এটা কোথা থেকে প্রশ্ন বলো তো বাবা? এটা নিষ্ক্রিয় গ্যাস, যে টপিক্সটা ভালো করে পড়তে হবে, নিষ্ক্রিয় গ্যাস। মেডিকেলে মেবি বা নিষ্ক্রিয় গ্যাস থেকে একটা প্রশ্ন আসছিল আমার যতদূর মনে পড়তেছে। নিষ্ক্রিয় ভাই, দেখো, যে টপিক্স অ্যানালাইসিস করলে তুমি মেডিকেলে আর্ম ফোর্স থেকে, এবার মেডিকেলে আর্ম ফোর্স থেকে আমি বহুত কোশ্চেন দেখছি, কেমনে মিলতেছে আমি জানি না, কিন্তু এটা মিলছে। এই যে নিষ্ক্রিয় লাইট সাশ্রয়ী কোনটা? উত্তর হচ্ছে নিয়ন গ্যাস, ঠিক আছে। আর সবচেয়ে বেশি বাতাসে কোনটা থাকে বলো তো? উত্তর হচ্ছে আর্গন গ্যাস, ঠিক আছে। আচ্ছা, সেই হচ্ছে মোটামুটি অধ্যায়ের কোয়েশ্চেন্স। এবার হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সো মেডিকেল তো তোমরা দেখছো, মেডিকেল ডেন্টাল এগুলো দেখো, কিন্তু টপিক গুলো হালকা করে। আনফোর্স তোমরা দেখো নি, ওই জন্য আমরা আনফোর্স গুলো একটু হচ্ছে দেখাই দিতেছি, টপিক গুলো অ্যানালাইসিস করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটু বড় করে ফেলি এখানে, হ্যাঁ, এটা হচ্ছে ডেন্টাল। সো এরপর আসে এখান থেকে এই যে আনফোর্স, ঠিক আছে। আচ্ছা, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে ওই যে একটা ছক আছে বাবা, পড়ছো? ওই ছকটা মহা গুরুত্বপূর্ণ। একটা আছে স্পর্শ পদ্ধতি, একটা আছে লেদ প্রকোষ্ঠ পদ্ধতি। স্পর্শ পদ্ধতি মনে রাখবে, স্পর্শ করলে পিটাবে ভাই। পিটাবে ভাই মানে কি হয়? প্লাটিনাম নাহলে ভ্যানাডিয়াম অক্সাইড, ঠিক আছে বাবা। আচ্ছা, আর এই যে হেবার বসে, এর তো মহা গুরুত্বপূর্ণ, বাকি টপিক গুলো দেখো একটু, কোনটা কোনটা কিসের প্রভাবক, ঠিক আছে বাবা। আচ্ছা, এরপর আসে বাফার। বাফার তো মহা গুরুত্বপূর্ণ। বা আমাদের ব্লাডে 3টা বাফার আছে, তাই না? একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে মানে প্রোটিন বাফার, ফসফেট বাফার, আর বাইকার্বনেট। অ্যাসিডেট বাফার বলে কোনো বাফার নাই। এটা কোন টপিকস বলো? বাফার টপিকস। বাফার কেমনে গঠন হয় বলো তো বাবা? একটা তোমার কি বলা যায়, দুর্বল অ্যাসিড এবং তার লবণ, বা একটা দুর্বল ক্ষার এবং তার লবণ,
খুবই গুরুত্বপূর্ণ। বাফারের পিএইচ আমরা কেমন করে আমরা হচ্ছে ক্যালকুলেট করব, হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন দিয়ে, ঠিক আছে, পারতে হবে। আচ্ছা, সেটা গেল। এই যে মানুষের ব্লাডের পিএইচ রেঞ্জ কত, ব্লাডের পিএইচ রেঞ্জ মহা গুরুত্বপূর্ণ। তারপরে কত পিএইচ চেঞ্জ হলে জীবন কি হয় বলতো, সংকটপূর্ণ হয়। পিএইচ এর ম্যাথ গুলা যাদের সমস্যা, হাই ভোল্টেজ সিরিজ মাস্ট, হাই ভোল্টেজ সিরিজ মাস্ট, ওটা দেখবা। যদি সমস্যা থাকে একবার ক্লাসগুলো করে দেখো, তোমার জাস্ট আইডিয়া চেঞ্জ হয়ে যাবে। যেগুলোতে ঝামেলা আছে তোমার কত ইজিতে মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেই যে দেখো পিএইচ ক্যালকুলেশন তোমাকে পারতে হবে। ক্যালকুলেশন বলতে এটা পিএইচ এর মান মুখস্থ আর কি। মাটিতে অণুজীবের জন্য কত 5.5 থেকে 6.5, ঠিক আছে। এটা না মুখস্থ থাকলে কিন্তু পারবে না হুট করে। ব্লাডে কোন বাফার, আমি বলছি ব্লাডের বাফার লাগবে, হ্যাঁ, বাইকার্বনেট বাফার, এই যে কার্বনিক অ্যাসিড এবং কি সোডিয়াম হাইড্রোজেন কার্বন। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, এটা কোন কোশ্চেন বলো তো? এটা হচ্ছে আর্হিনিয়াস যে টপিকসটা আছে, আর্হিনিয়াস টপিকসটা থেকে কোশ্চেন, ঠিক আছে বাবা, মহা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি, হ্যাঁ, যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার 2 গুণ বা 3 গুণ বাড়ে, এটা আর্হিনিয়াস বলছে, রাইট। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার কি বলতো প্রভাব, আর্হিনিয়াস ইকুয়েশনটা দেখবা, ইম্পর্টেন্ট, হ্যাঁ। পিএইচ স্কেলের কি বলতো আবিষ্কারক কে, এটা হচ্ছে সোরেনসেন, ঠিক আছে। আচ্ছা, বলো তো তাপমাত্রা বাড়লে পিএইচ বাড়ে না কমে? তাপমাত্রা বাড়লে কিন্তু পিএইচ কমে, ঠিক আছে। আচ্ছা, পিএইচ এর স্কেল কত বলো তো, 0 থেকে 14 পর্যন্ত, তাই না। 7 হলো নিউট্রাল, 7-এর কম হলে অ্যাসিডিক, আর 7-এর বেশি হলে বেসিক বা ক্ষারীয়, হ্যাঁ। অ্যাসিডোসিস অ্যালকালোসিস মাস্ট দেখবা, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে কোনটা অধিক তীব্র ক্ষার, আমরা জানি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই না। এটা মেডিকেলেও আসছে না মেবি, দেখে রাখবা এটা, তোমরা পারো এটা। আচ্ছা, এরপর সেখান থেকে আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মোলার ঘনমাত্রার গুণফল কোনটা, মহা গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ বলে ভুল হয়ে যাবে, হ্যাঁ। মানে কেডব্লিউর মান মহা গুরুত্বপূর্ণ, 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো তো, 14। শুধু 10 টু দি পাওয়ার 14 না, কিন্তু দেখো অপশনে দুইটাই দিয়ে রাখছে। আচ্ছা, হেবার বস পদ্ধতি একটু আগেই বললাম, ঠিক আছে। ওই যে ছকটা মনে আছে, ছকটা প্রভাবকের যে একটা ছক আছে সুন্দর, প্রভাবকের যে মানগুলা দেখবা। হেবারস পদ্ধতি অ্যামোনিয়া তৈরি করতে কত তাপমাত্রা লাগে, উত্তর হচ্ছে 450, মুখস্থ রাখতে হবে বাবা এগুলা। বিশুদ্ধ পানি, একটা পানি আছে, মানে একটা পাত্রে পানি আছে, ওখানে তুমি যদি কি মিশাও, মানে আচ্ছা কোনটা মিশাইলে পিএইচ বাড়বে, হ্যাঁ, ক্ষার মিশাইলে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এগুলো নর্মালি দেয়, এগুলো কিন্তু ইজি কোশ্চেন। এই দেখো, এই টপিকসটা থেকে কিন্তু মেডিকেল এবার কোশ্চেন আসছে, রাইট। এখানে বলছো ঋণাত্মক প্রভাবক কোনটা, আর মেডিকেলে কি আসছিল ধনাত্মক প্রভাবক কোনটা, তাই না। এর আগেরটা জাস্ট, তাহলে ঋণাত্মক প্রভাবক কি বলো, যেগুলো হচ্ছে অ্যালকোহল, গ্লিসারল, এগুলা, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড এগুলা, হ্যাঁ। আর এই যে MnO2, এটা কি বলো, এটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। এটা কি, এটা হচ্ছে অটো প্রভাবক। এটা কি, এটা যদি দিয়ে দিত তাহলে এটা হচ্ছে তোমার কি বলতো আবিষ্ট প্রভাবক। সবগুলোই পড়া শেষ, ঠিক আছে। এই যে ব্যাখ্যা যদি কেউ পড়ে। আচ্ছা, নিরাপদ পানির পিএইচ কত, এটা আসলে এখানকার না, এটা আসলে পরিবেশ রসায়ন চ্যাপ্টারের। এটা হচ্ছে 6.5 থেকে 8.5, ঠিক আছে, মুখস্থ রাখো। আচ্ছা, এরপর হেবার পদ্ধতি কতবার, দেখো হেবার পদ্ধতি একবার চাপ চায়, হেবার পদ্ধতিতে একবার তাপমাত্রা চায়, ঠিক আছে, দিতেই আছে। আচ্ছা, এরপর কি বাবা, সাধারণ তাপমাত্রায় নর্মালি অধিকাংশ বিক্রিয়ার ক্ষেত্রে সর্বনিম্ন কার্যকর শক্তি কত, এটা হচ্ছে 50 কিলো জুল, নট শুধু 50 জুল না, কিলো জুল পার মোল, মনে রাখবা নর্মাল বিক্রিয়ার ক্ষেত্রে। ব্লাডে কোন বাফার থেকে আমি একটু আগে বলছে, ব্লাডে থাকে বাইকার্বনেট বাফার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মনে ম্যাথ আসছে, ইফ আই এম নট রং, ম্যাথ আসছে। হুম তো তোমাদের, আচ্ছা যাদের ম্যাথ একটু সমস্যা আছে, তোমরা একটা দেখবা, আমরা একটা শুধুমাত্র কেমিস্ট্রির যে ম্যাথ গুলা সেগুলো নিয়ে কিন্তু কিছু ক্লাস দিছি, রাইট। যদি সমস্যা থাকে ওইটা একটু করে নিও, ওই ক্লাসটা গুলো তোমার মোটামুটি কেমিস্ট্রির যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলা সেগুলো কাভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো দেখো, এই যে পিএইচ এর ম্যাথ আসছে, এগুলো আমি আর বলতেছি না, হ্যাঁ। এই যে দেখো পিএইচ এর ম্যাথ আসছে, এই অধ্যায় থেকে দিলে এর চেয়ে বেশি কঠিন ম্যাথ আমি দেখিনি। এই যে 25, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলার ঘনমাত্রা কত, 55.5, ঠাড়া মুখস্থ। এই তিনটা আসছে মনে হয়, তাই না, আনফোর্সে, ঠিক আছে। তো এরপর হচ্ছে তোমাদের অনেক ফেভারিট চ্যাপ্টার কর্মমুখী রসায়ন, তাই না। আচ্ছা, তো দেখি এখানে আর্মফোর্স থেকে কি কি আসছে, আসো। তো আমি একটু অসুস্থ আর কি, হয়তো বা তোমরা বুঝতে পারছো, কথার মধ্যে একটু অসামঞ্জস্যতা হয়তো বা দেখতে পাচ্ছ, সেই পরে এই জন্য আমি সরি, হ্যাঁ। যাই হোক, আমি আসলে খুব চেষ্টা করতেছি, তোমরা আসলে বিশ্বাস করবা কিনা যে আমরা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার পরের যে সময়টা, এখানে তোমাদের সাপোর্ট দেওয়ার খুব চেষ্টা করতেছি, হ্যাঁ। এই মানে আমাদের স্মার্ট বোর্ড দিয়ে আমরা শিফট করছি, স্মার্ট বোর্ড আমাদের একটা, তো দেখা যাচ্ছে যে আমরা বাড়াবো সামনে ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে যে টিচার তোমাদের যে জাবির ক্লাসগুলো, সেগুলো কিন্তু জাবির জন্য তোমরা অনেকে বলছো আইকিউ ক্লাস থাকবে, বায়োলজি ক্লাস থাকবে, কেমিস্ট্রি ক্লাস থাকবে, সব কিন্তু রেডি হচ্ছে, হ্যাঁ। মানে সামনে যতগুলো ভার্সিটি এক্সাম আছে সবগুলোর জন্য আমরা ক্লাস রেডি করতেছি, হ্যাঁ। সো মানে মানে অনিচ্ছা সত্ত্বেও আমরা খুব ইয়ার মধ্যে আছে, প্রেশারের মধ্যে আছে, কিন্তু এগুলো সব কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা একটু জাস্ট কষ্ট করে পড়ো, মেডিকেল ওয়ালা তোমাদের জন্য করতেছে, হ্যাঁ। চান্স পাইলে হয়তোবা তুমি হয়তোবা মন থেকে আমার জন্য দোয়া করবা, বা মেডিকেল ওয়ালার জন্য দোয়া করবা, এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি হবে, ঠিক আছে। এইটাই, এই ছাড়া কিছু না, ঠিক আছে। হয়তো ভাবতে পারো যে ভাই, অনেকে ভাবতেছে হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ, তাইলে আর কি, কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু কন্টেন্ট রেডি করতেছি, এবং ফালতু না, একদম মানে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যেটাকে বলে, প্রপার অ্যানালাইসিস,
টপিকস গুলা তোমাকে বের করে দেওয়া, ঠিক আছে, এটা কিন্তু আমাদের টিচাররা করে দিচ্ছে, রাইট? তো তোমাদের আমি বলবো যে তোমরা হতাশ হয়ে না, তোমরা জাস্ট ক্লাসগুলো মন দিয়ে করো, একটু বোঝার চেষ্টা করো কোশ্চেন গুলো কই থেকে আসে, একটু পড়ো। হ্যাঁ, এতদিন তো যা করা করছো, হয়তো বা কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস বেশিরভাগ করো নি। কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করলে তুমি শিওর চান্স পাই যেতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। করোনাই দেখে আজকে অবস্থা, তুমি যাই বলো, ঠিক আছে। হ্যাঁ, তুমি কমন জিনিসগুলো পারো না মানে কোশ্চেন ব্যাংকে তুমি দেখো নাই, ঠিক আছে। সো এখন আমি বলবো এই সময়টা ভার্সিটির জন্য তো কোশ্চেন ব্যাংকের উপর কোনো কথাই নেই, রাইট? কোশ্চেন ব্যাংক আগে মানে শুধু ভার্সিটি না, মেডিকেলের জন্য সেম। হ্যাঁ, আচ্ছা আসো আমরা এখানে একটু ব্যাক করি। সো আমরা প্রথমেই দেখি দুধ। দুধ টপিকসটা মহা গুরুত্বপূর্ণ ভাই। দুধের মধ্যে কোন আয়নগুলো থাকে, ঠিক আছে, মনে রাখতে হবে দুধের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট থাকে। দুধ ভালো করে পড়বা, দুধের পিএইচ এর ভ্যালু কত, দুধ সংরক্ষণের তাপমাত্রা কত। হ্যাঁ, তারপরে যে দুধের মধ্যে স্টেরিলাইজেশন, পাস্চুরাইজেশন পড়ছে না বাবা, ওইটা খুব গুরুত্বপূর্ণ। দুধ সংরক্ষণের জন্য আমরা কি দিয়ে সংরক্ষণ করি, হ্যাঁ, তারপর দুধের মধ্যে কোনটা তোমার ওই যে প্রধান খনিজ কোনটা থাকে একটু দেখিও বাবা। হ্যাঁ, ব্রাউনীয় গতি মহা গুরুত্বপূর্ণ, তোমার বইয়ে কিন্তু আছে, দেখবা সাসপেনশন, কলয়েড, ড্রোমন, একটা সুন্দর একটা ছক আছে বাবা, তাই না? ওই ছকটা ভালো করে পড়বা, ঠিক আছে। যাদের সমস্যা প্লিজ হাই ভোল্টেজ সিরিজ এখানে বললে ক্লাস বড় হয়ে যাবে, ঠিক আছে। তো ব্রাউনীয় গতির জন্য কোনটা ভুল? ব্রাউনীয় গতির জন্য কি বলতো, তোমার এই যে কণাগুলোর প্রোভাইড নির্দিষ্ট দিক না, মনে রাখতে হবে এটা এলোমেলো, যেদিকে ইচ্ছা যেদিকে ইচ্ছা কি করে বলো তো অবিরাম ঘুরতে থাকে, কোনো ফিক্স দিকে ব্রাউনীয় গতি দৌড়ায় না, ঠিক আছে। ব্রাউনীয় গতি হচ্ছে ইতস্থিত গতি বা এলোমেলো গতি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো কি বলছে, ফলের রস মহা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে সোডিয়াম বেনজোয়েট, তারপর সাইট্রিক অ্যাসিড, এগুলো ভালো করে পড়বা, মানে শুধু পড়লে হবে না, ভালো করে পড়তে হবে। সোডিয়াম বেনজোয়েট, সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, তারপর সোডিয়াম ক্লোরাইড, ব্রাইন এখান থেকে তৈরি হয়, ঠিক আছে। ফল সংরক্ষণের জন্য কোনটা, রসের মধ্যে সতে সোডিয়াম বেনজোয়েট, ঠিক আছে। কোনটা সাসপেনশন, আবারও সেম, ওই যে একটু আগে বললাম না ছকটা, সাসপেনশন, কলয়েড, এগুলো মহা গুরুত্বপূর্ণ দেখবা, ঠিক আছে। তারপর ক্রিস্টালয়েড, ওই যে কলয়েড, ক্রিস্টালয়েড, এগুলার কি বলবা, বক্সটা মাস্ট, বারবার বলতেছি মাস্ট, এই বক্সটা পড়বা, ঠিক আছে। হ্যাঁ, ক্রিস্টালয়েড কোনার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে 1 nanometer নিচে। ফর্মালডিহাইড, ফরমালিন, মনে রাখবা ফরমালিন, ব্রাইন, তারপরে যে সিরাপ, এগুলোর পার্সেন্টেজ গুলো কিন্তু 80 অধ্যায় থেকে, ঠিক আছে। ফর্মালডিহাইডের কত শতাংশ জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তারপরে যে তোমার ইয়া পড় ভিনেগারের পিচ, ভিনেগার মাস্ট পড়বা এগুলো, হ্যাঁ। এগুলো কিন্তু খুবই সুপারফিশিয়াল জিনিস, এই যে অ্যাসিডিক দেখো পার্সেন্টেজ টাইপের কোশ্চেন গুলো, কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে, কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে, কিছু মিল পাও না? হ্যাঁ, আচ্ছা একটু দেখবা, হ্যাঁ, 6 থেকে 10%, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়, অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা বলো তো, বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ সব বলাইতে হবে, এসি নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এ সি হলে আবার হইতো, এ হতো, এ একটা অ্যান্টিঅক্সিডেন্ট, সি হইতো, বাট একসাথে লিখছে। চিনি থেকে 1000 গুণে মিষ্টি, স্যাকারিন, তাই না? তোমরা পড়ছো মনে হয়, আমি তোমাদের কোষ রসায়নে পড়াই। স্যাক খেয়ে 500 গুণ স্যাক খাইছে নাকি? হ্যাঁ, 500। আচ্ছা, দেখবা এগুলা। সেরপর আসে দুধ, আবার দুধ থেকে কোশ্চেন, দুধের প্রধান প্রোটিন কোনটা বলো তো বাবা? কেজিন। কেজিন কি কি আছে ভালো করে পড়বা, ঠিক আছে, কেজিন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের কি বলতো ফার্স্ট পার্ট। সো ফার্স্ট পার্টে যদি আমি একটু সামারি করে দিই তাহলে কি কি লাগবে। প্রথম কথা হচ্ছে কি বলতো, তোমার একদম শুরুর যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে গ্লাভস গুলা পড়বা, গ্লাস কঠিন শক্ত, মানে কঠিন, তারপর হচ্ছে নরম গ্লাভস এগুলা। এরপর হচ্ছে তুমি কি পড়বা, ওই যে ছক দুইটা, হ্যাজার সিম্বলের ছক, তারপর হচ্ছে যে কোনটার পরিবর্তে কোনটা ইউজ হয়, বিষাক্ত দাহ্য একটা ছক আছে, ওই তিনটা, এই তিনটা ছক পড়বা। আর কি পড়বা এখান থেকে, আর আর হচ্ছে ওই যে এমএসডিএস এর পূর্ণরূপ কি, হ্যাঁ, তারপরে যে মেডিকেলে একটা কোশ্চেন আসছিল এবার, ওই যে স্বাস্থ্যের উপর কি ইফেক্ট ফেলে, কোনটা 30 সেকেন্ডের মধ্যে চোখ অন্ধ করে দেয়, কোনটা ডায়রিয়া করে, এগুলো একটু দেখে রাখবা বাবা। হ্যাঁ, এক্সটিংগুইশার কোনটা, এগুলো একটু দেখবা, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি তোমার ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার, এখান থেকে কি পড়বা, গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে অবশ্যই চেষ্টা করবা কি বলতো, একদম অর্ধেক তোমরা রাদারফোর্ড বোর্ড এগুলো পারো, এগুলো নিয়ে প্যারা হবে না তোমার, ঝামেলাটা লাগবে। ওই তারপরে কিছু বিজ্ঞানী আছে না, ওগুলো তোমরা পারো, ওই যে ডি বগলি, হাইজেনবার্গ, এগুলো পারো না, এগুলো তোমরা পারো। হ্যাঁ, তোমরা দেখবা হচ্ছে ওই যে তারপরে যে কিছু বর্ণালীর সিরিজ গুলো আছে, তোমরা পড়ছো লাইমেন, বামার, পার্সিয়ান, ওই যে কোনটা দৃশ্যমানের ক্ষেত্রে কোনটা কি, এগুলো দেখবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক আমরা দেখছি, সেটা কি বলতো, ও প্রথমত একটা জিনিস বলতে ভুলে গেছি, প্রাইমারি সেকেন্ডারি স্থানের পথ, ওটা দেখো। আচ্ছা, ওই কোশ্চেন ব্যাংকে তোমরা দেখছোই, মানে এগুলো প্লাস কোশ্চেন ব্যাংক আর কি। হ্যাঁ, সো দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তুমি কি দেখবা, ওই যে বর্ণালী পাঠটা, তরঙ্গ দৈর্ঘ্য গুলা, তারপর নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর তরঙ্গ, মানে এগুলো লাগবে। তা বর্ণালী ব্যবহার গুলা মহা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর দ্রাব্যতার বেশি কমপ্লেক্স কিন্তু জিনিস আসবে না, তুমি পড়তে পারো, আসবে না। আসবে যেগুলো সংজ্ঞা, নাইলে হচ্ছে নির্ভরশীলতা, আর নাইলে হচ্ছে কি বলতো তোমার ওই যে কখন পদক্ষেপ পড়বে পড়বে না, সময়ের প্রভাব মহা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর লাস্টের ব্যবহার গুলা, ঠিক আছে। আচ্ছা, এবং তৃতীয় অধ্যায় কি দেখবা, প্রথমেই কি বলতো, একদম শুরু করতে গেলে প্রথমে ব্লক মৌল গুলা, ব্লক মৌল সংখ্যা, বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর তুমি কি পড়বা এখন থেকে, তৃতীয় অধ্যায় থেকে পর্যায়বৃত্ত ধর্ম মহা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পর্যাবৃত্ত ধর্ম, ওই যে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, কোনটা আয়নিকণ শক্তি বেশি, এগুলো যেহেতু ফ্লো আছে না বাবা, ইলেকট্রন আসক্তির ক্রম, তারপর হচ্ছে তোমার তড়িৎ ক্রম, ব্যতিক্রম আছে না কিছু, দেখবা। আচ্ছা, আয়নিকণ শক্তির ক্রম ওইটা,
তারপর হচ্ছে তুমি এখান থেকে কি পড়বা, অবশ্যই তুমি ফাজানের ল ভালো করে পড়বা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ তোমরা পারো এগুলো, হ্যাঁ একাডেমিকে তো তোমরা পড়ছো হালকা করে। এই তো এগুলো মোটামুটি দেখলে আবার লাস্টে ওই যে বল বল কোনটা শক্তি কত বেশি কম, হাইড্রোজেন বন্ধন হ্যাঁ কে গঠন করে করে না, হ্যাঁ এগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আমি একদম পরীক্ষার জন্য কনসাইজ করে বলতেছি। 4 নাম্বার চ্যাপ্টার, অবশ্যই অধ্যায়টা শুরু করলে প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এগুলো এক্সাম্পল, একমুখী বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া, এগুলো এক্সাম্পল লাগবে। এরপর তুমি কি পড়বা এখান থেকে, তুমি দেখবা হচ্ছে প্রভাবক, প্রভাবক গুলার ভালো করে, আমারও বলতেছি মেডিকেলও কিন্তু আসছে, ভালো করে এক্সাম্পল গুলো পড়বা ভালো করে, কোনো মতো না, ভালো করে। ঠিক আছে, প্রভাবক থেকে প্রশ্ন তুমি পাবা আনফোর্সে। ঠিক আছে, পিএইচ গুলা দেখবা, পিএইচ এর ম্যাথ গুলা দেখবা, হ্যাঁ আর ওই যে তোমার অধ্যায় লাস্টের দিকে দেখবা কিছু ভ্যালু দেওয়া আছে, প্রশমন তাপের মানগুলা, হ্যাঁ তারপরে যে গলন তাপ, বাষ্পীকরণ তাপ, এগুলো দুই একটা দেখো। ঠিক আছে, ল্যাবোসিয়াল ল্যাপ্লাসের সূত্র গেল। আচ্ছা, আর পঞ্চম অধ্যায়টা অনেক ভাস্ট আমি জানি, তো এখান থেকে শুধু কোশ্চেন ব্যাংকের যে টপিক গুলো এগুলো দেখলেই হবে। হ্যাঁ, যেমন নিরাপদ খাদ্য সংরক্ষণ, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট, কিনেটিক এজেন্ট, এগুলার নামগুলা, হ্যাঁ দুই একটার ভ্যালু গুলো একটু দেখবা, বিএইচএ বিএসটি টিবিএইচকিউ দেখবা, ইউরোপের স্ট্যান্ডার্ডের যে নাম্বার গুলো আছে এগুলো দেখবা, দুধ টপিকসটা মহা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে যে ময়শ্চারাইজার, কোনটাতে কি ময়শ্চারাইজার ইউজ হচ্ছে, তারপর ট্যালকম পাউডার সংকেত, ওইটার যে উপাদানগুলোর ব্যবহার, হ্যাঁ তারপরে যে টয়লেট ক্লিনার কোনটা, গ্লাস ক্লিনার কোনটা, এগুলো কিন্তু আসে। আচ্ছা, আর হচ্ছে কি বলতো বাবা, লাস্টের দিকে তোমার ওই যে ইয়াগুলো দেখবা, ওই যে তোমার ভিনেগার, তারপর ওই যে পার্সেন্টেজ গুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই তো এই হচ্ছে মোটামুটি অধ্যায়। এখন হচ্ছে সেকেন্ড পার্টে আমরা ঢুকবো। সো সেকেন্ড পার্টের ক্ষেত্রে শুরু করতে গেলে একদম শুরুতে আমরা কি পাবো, তো মেডিকেলের কোশ্চিন তো তোমরা দেখছোই। ও তোমরা আমাদেরকে অনেকেই বলছিলে যে মেডিকেল ওয়ালা কোশ্চেন ব্যাংকের নতুন ভার্সনটা কবে আসবে, ইনশাআল্লাহ সামনের মাসে হয়তো বা চলে আসবে, সামনের মাসের মাঝামাঝি সময় হয়তো বা তোমরা পেয়ে যাবা। তোমরা একটু আমাদের ফেসবুক গ্রুপে, তোমরা যারা মেডিকেল ওয়ালা একটা ফেসবুক গ্রুপ আছে তাই না, মেডিকেল ওয়ালা লিখে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবা, সো ওখানে জয়েন করতে পারো। সো আমরা হচ্ছে এখন একটু ওইখানে যাব, আর্ম ফোর্সের ওখানে আসো, ডেন্টাল। এই কোশ্চেনটা চেঞ্জ লাগতেছে, কোথায় জন্য দেখছি, মনে হয় এবার মেডিকেল আসছিল তাই না, এসটিপি তে মোলার গ্যাসের আয়তন কত, সব মানে এত কমন কমন কোশ্চেন। মানে কোশ্চেন ব্যাংক যদি কি একটু দেখে যায় এগুলো এমনি পাবে। আচ্ছা এই যে, তো প্রথম কোশ্চেনটা কি বলতো, বায়ুমণ্ডলে এই স্তর, স্তর থেকেও তো মনে এবার মেডিকেলের প্রশ্ন আসছিল তাই না, ওই যে কোথায় প্রাকৃতিক ঝড় ঝন্ডা হচ্ছে বা দুর্যোগ হচ্ছে, হ্যাঁ তো উপগ্রহ গুলা কোথায় হচ্ছে এটা আবার কোশ্চেন করছে। ঠিক আছে, এক্সোস্ফিয়ারে তাই না উপগ্রহ গুলো, ট্রপোস্ফিয়ারে কি বলতো আবহাওয়া জলবায়ু গুলা তাই না, স্ট্র্যাটোস্ফিয়ার মহা গুরুত্বপূর্ণ, এবার দিবে মনে হয় আনফোর্সে। ওজন, ওজন মনে রাখবা, ওজন স্তর। ঠিক আছে, আর মেসোস্ফিয়ারে তো তাপমাত্রা সবচেয়ে কম, এগুলো মাস্ট পারতে হবে। ঠিক আছে বাবা। আচ্ছা, তারপর ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় টপিকটা মহা গুরুত্বপূর্ণ, এবারও মনে হয় ঘূর্ণিঝড় সাইক্লোন। দেখো কেন জানি আনফোর্সের সাথে মিলে যাচ্ছে, আমি জানি না কেমনে মিলতেছে। ঠিক আছে, দেখো প্রথমটা স্তর থেকে কোশ্চেন আসছিল মেডিকেলে, আসছিল ঘূর্ণিঝড় সাইক্লোন থেকে প্রশ্ন আসছিল, আসছিল দেখো। আচ্ছা, তাহলে ঘূর্ণিঝড় তৈরি হতে পানির তাপমাত্রা কত হইতে হবে, এটা হচ্ছে মোটামুটি 27 তাই না, এবং ঘূর্ণিঝড়ের কন্ডিশন কি বলতো, নিচু, নিচু মানে কি নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রা তাই না। আচ্ছা, এটা কিন্তু আবার ওই যে বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করবে সেইটারও কিন্তু কন্ডিশন তাই না বাবা। আচ্ছা, জ্বালানির অসম্পূর্ণ দহন, ইনকমপ্লিট কম্বাসন যখন হয় তখন কি তৈরি হয়, আমরা জানি অসম্পূর্ণ দহন হলে কি হয় বলতো বাবা, কার্বন মনোক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড কি করে বাবা, এটা কিন্তু আমার গ্লোবাল ওয়ার্মিং করে তাই না। সালফার ডাইঅক্সাইড কি করে বলতো, এটা কিন্তু আমার অ্যাসিড বৃষ্টি করে। ঠিক আছে, আর এগুলো কিন্তু তোমার শ্বাস শ্বসন তন্ত্রের মধ্যে ক্ষতি টতি করে। ঠিক আছে, আচ্ছা ব্যারোমিটার কি আবিষ্কার করছে, এটা হচ্ছে টরিসেলি আবিষ্কার করছে তাই না। এটা কিন্তু ওই যে দেখবা পরম শূন্য তাপমাত্রা একটা টপিক আছে তোমরা পড়ছো, এই যে ইয়াতেই পড়বা, ওই যে কি নাম ওটা, পরিবেশ রসায়ন চ্যাপ্টারে দেখবা বয়েলের সূত্র, চার্চের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, হ্যাঁ এগুলো কিন্তু মহা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ওখান থেকে কোশ্চেনটা করছে টরিসেলি, দেখবা একটা লাইন আছে বই। হ্যাঁ, আচ্ছা তারপর সেখান থেকে যে এসটিপিতে, হ্যাঁ এসটিপিতে এটা তো মেডিকেল এবার চলে আসে, এসটিপিতে একমূল দেখো আবারও, দেখো মানে এটা তুমি কোইন্সিডেন্ট বলবো না কি বলবো আমি জানি না, মানে আমার কাছে এটা খুব লাগতেছে আনফোর্স ফলো করে। দেখো এই কোশ্চেনটা মেডিকেল আসছে, তারপর এই টপিক্সটা মেডিকেল আসছে, তারপর এই টপিক্সটা মেডিকেল আসছে, ঘূর্ণিঝড় সাইক্লোন ওখান থেকে। ঠিক আছে, আর যে এলএনজি এটাও আসছে, দেখো কি বলবো বলো, দেখো দেখছো মানে কেমনে হচ্ছে আমি জানি না, এখন তো মানে তুমি যদি আমার বলো ভাই কেমনে বুঝলেন আমি জানি না, আমার কাছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে লাগতেছে এরকম কিছু একটা। যাই হোক, আচ্ছা কার্বন ডাই ভুল হতে পারে, আমার পার্সোনাল অপিনিয়ন ভুল হতে পারে। কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা কত, এটা কত বলো তো, 31। সংকট তাপমাত্রা একটা ছক আছে, পুরোটা মুখস্থ করতে যাও না পাগল হয়ে যাবা। কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, যেগুলো ইম্পর্টেন্ট লাগে, হ্যাঁ এটা দেখবা। সংকট তাপমাত্রা, উৎকট তাপমাত্রা, জুল থমসন প্রভাব মহা গুরুত্বপূর্ণ। বই একটা বিশাল বড় লাইন আছে, হ্যাঁ 760 মিলিমিটার মার্কারি ইজিক্যাল টু 760 টর ইজিক্যাল টু এ ইজিক্যাল টু একবার, এটা মুখস্থ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ,
বিশেষ করে এই কিলো প্যাসকেল আর প্যাসকেলের মধ্যে তোমরা কিন্তু প্যাচ লাগাও, একটু দেখবা। এলএনজিতে মিথেন কত? এলএনজিতে মিথেন হচ্ছে কত বলো তো? 85 থেকে 95। আচ্ছা, এটা মেডিকেলে চলে আসছে এবার। হ্যাঁ, বৈশ্বিক উষ্ণতা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য হ্যাঁ ক্ষমতা কোনটার বেশি? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পুরো দুনিয়া গরম করে ফেলে, তাই না বাবা? হ্যাঁ। সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এই যে একটা ছক আছে না বাবা, ছক মনে আছে? ওই যে ছকের মধ্যে পিএইচ এর রেঞ্জটা কত অনুযায়ী, টিডিএস এর ভ্যালুটা কত, তারপর হচ্ছে তোমার ওই যে ডিওর মানগুলো কত, বিওডির কত, সি একটা ছক আছে না, ওই ছকটা ভালো করে পড়বা, ছকটা কিন্তু ইম্পর্টেন্ট বাবা। হ্যাঁ, আচ্ছা, টিডিএস এর ভ্যালু কত বলো তো? মোটামুটি 5-6 ওখানে, ঠিক আছে। টিডিএস মানে কি বলো? টোটাল রিজলভ সলিড, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিওডি বুঝছো তোমরা? বিওডি সিওডি যত বাড়ে তত কি বলো? খারাপ, তাই না? আর ডিও এটা বাড়লে কিন্তু ভালো, ডিজলভ অক্সিজেন এটা বাড়লে কিন্তু ভালো। পানিতে কোন আয়নে ঘনমাত্রা বৃদ্ধি পেলে শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়? এটা না, এটা তুমি পারবাই না, এটা কোন জায়গা থেকে দিয়েছে আমি নিজেও জানি না, ঠিক আছে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম, এটা দরকারই নেই। হ্যাঁ, ট্রেস এলিমেন্ট, এটা তোমার বই আছে। ট্রেস এলিমেন্ট নয় কোনটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হবে না, ক্যালসিয়াম ট্রেস এলিমেন্ট না, বাকিগুলো কিন্তু ট্রেস এলিমেন্ট, দেখবা। আচ্ছা, এসএটিপি তে আবারও মোলার গ্যাস আয়তন কত? ও এখানে কাহিনী আছে একটু। এসটিপি আর এসএটিপি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, জানো তো মনে হয়। মনে রাখবে, এসএটিপি দেখতে একটু বড় লাগে, তো আয়তনটা একটু বেশি। এই 24.8 এসএটিপি মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে বাবা? আচ্ছা, ওজন গ্যাস কোথায় থেকে? আবার স্তরগুলো থেকে প্রশ্ন। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার এখানে থাকে। পরম শূন্য, ভাই রে ভাই, এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, পরম শূন্য তাপমাত্রা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, মহা গুরুত্বপূর্ণ। আর মনে রাখবো ওকে, ওকে মানে কি ভাই? 0 কেলভিন, 0 কেলভিন অথবা -273.3, 273.16 আর কি বলে। আচ্ছা, হু আর্সেনিক, ভাই এটা মেডিকেলে মনে গত বছর আসছেন। হ্যাঁ, হু এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? কত বলো তো? এটা হচ্ছে 0.01, বাট বাংলাদেশের জন্য কিন্তু চেঞ্জ আছে, 0.05। এই দুটাই ভ্যালু মহা গুরুত্বপূর্ণ। আবারও গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউসে একটু ছক আছে, তোমরা পড়ছো বাবা, ওটা ভালো করে পড়ো। প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি টপিকটা মহা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা বলো তো বাবা? নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। কার্বনিক অ্যাসিড কিন্তু হবে না। সারফেস ওয়াটারে কোনটা থাকে বলো? এটা থাকে, ঠিক আছে। আচ্ছা, দেখবা এগুলা। তারপরে সেখান থেকে কি বলছে? সিলিন্ডার, সিলিন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। সিলিন্ডারের মধ্যে কোন গ্যাস থাকে, সিলিন্ডার লিকেজ হলে কি করতে হবে, সিলিন্ডারের মধ্যে গ্যাস ভর্তির ধাপগুলা কি কি, এলপিজি এলএনজি মহা গুরুত্বপূর্ণ, এলপিজির পূর্ণরূপ কি। দেখবা সিলিন্ডারে যখন লিক হয় তখন বাবা মার্ক্যাপ্টানের গন্ধ আমরা পাই, কি পাই? মার্ক্যাপ্টানের গন্ধ আমরা পাই। এই যে আমি বলতেছি না, এগুলো পরীক্ষাতে এসে মিলাবা। হ্যাঁ, যে এই যে ভাইয়ের টপিক গুলো বললো বা ইম্পর্টেন্ট গুলো বলতেছি, দেখবা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এগুলোর মধ্যে আসবে। তোমরা না মানে একটু যদি অ্যানালাইসিস করে পড়ো তাহলে তোমরা ইজিলি পারবা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পোলাপাইন অ্যানালাইসিস একদমই করে না, মানে একদমই করে না। একটা জিনিস চিন্তা করো, বইয়ের মধ্যে অনেক লাইন আছে, পড়তে তো হবেই ডেফিনেটলি, বাট কিছু জিনিস একটু বেশি গুরুত্ব দিয়ে পড়লে ভালো হয় না? যেগুলো কমন, যেগুলো পরীক্ষা আসছে, এই যে দেখো সূত্রগুলো থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, টপিক গুলো খেয়াল করো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, হ্যামিল্টনের সূত্র আছে না, বলো তো? এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। তো বলছে চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, বলো চাপ আর তাপমাত্রা কি? গেলুসাককে ধরে পিটা করেছিলাম না? হ্যাঁ, চাল ভাত, পেট বাঁচাতে করানো হচ্ছে, চাল ভাত, ভাত মানে কি? পিটি। তারপর বয়েল কি বলো তো? পিভি। তোমরা পারো, দেখবে এগুলো, ঠিক আছে। সেই হচ্ছে মোটামুটি এখান থেকে কথা। দেখি কিছু ম্যাথ আসছে কিনা, ম্যাথ তো কিছু দেওয়ার কথা, একটা দুটো ম্যাথ আসছে তো আর্ম ফোর্সে। তো এখানে হচ্ছে এই যে চাপ বৃদ্ধি করে, এই যে দেখো, এগুলো কিন্তু গত বছরে আসছে। আয়তন এবং পরম তাপমাত্রা উভয় যদি দ্বিগুণ হয়, এগুলো তোমরা পারবা। যদি না পারো হাই ভোল্টেজ সিরিজের ক্লাসগুলো একটু দেখো, বা ম্যাথ ক্লাসটা দেখো, ওখানে কিন্তু বলে দিচ্ছে মোটামুটি, ঠিক আছে। আয়তন পরম তাপমাত্রা দ্বিগুণ হলে গ্যাসের চাপ, মানে ওই যে গ্যাসের যে কি বলে সম্মিলিত ইকুয়েশনটা যে আছে, আদর্শ চাপের ইকুয়েশন, ওখান থেকে পারবা। চাপ বৃদ্ধি করে আয়তন অর্ধেক করলে চাপের সাথে আয়তনের কি সম্পর্ক বলো? তোমরা পড়ছো না এগুলো? ঘনত্বের সাথে আয়তনের কি সম্পর্ক? হ্যাঁ, পারবা এগুলা, ঠিক আছে, দেখবা। তারপরে যে ব্যাপন হার, ওইটা তো এখানকার না। দেখ ব্যাপন হার তো তোমরা জানো, কি বলো? ভর যত কম, মানে একটা নর্মাল জিনিস চিন্তা করো, একটা জিনিসের ওয়েট যত কম হবে তত জোরে দৌড়াবে না, আর ভর বেশি হলে ব্যাপন হার কি হবে? কমে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কথা এখান থেকে। এই তো, এই হলো মোটামুটি কথা। এরপর আসে এখান থেকে আমরা তোমাদের সবার ফেভারিট নাকি, আমরা ঢুকবো হচ্ছে জৈব রসায়নের মধ্যে। জৈব রসায়নে আমরা কি দেখবো বলো? আমরা আর্ম ফোর্সেস এর কোশ্চিন গুলো দেখবো, আসো। আমরা যদি আর্ম ফোর্সে যাই, মেডিকেল, আমরা কিন্তু মেডিকেল হলে কোশ্চেন ব্যাংকের মধ্যে সবগুলো কোশ্চেনের কিন্তু ব্যাখ্যা অ্যাড করছি। এমন এই যে ও দাগ দিতে দিতেই মেডিকেলের কোশ্চেন এবার চলে আসছে, কি একটা অবস্থা। এটা আসছিল না ফেনলের শক্তকের পরীক্ষা, না কি বলো? আসছিল তো মনে হয়, তাই না? মেডিকেলে আসছিল। আচ্ছা, আমরা আবার আনফোর্সে আসি। হ্যাঁ, আমরা যেহেতু আমাদের কম্প্যাক্ট ক্লাস করতে হবে, আমরা বেশি কথা বলবো না, আমরা ভিতরে একদম চলে আসি ডিরেক্ট। আমরা হচ্ছে বহুত কোশ্চেন তো, এটা একটু ছোট করতে হবে। চলো শুরু করি। প্রথম আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে গত বছর আর্ম ফোর্সের প্রথম যে কোশ্চেনটা তোমাদের সবার ফেভারিট,
কোনটা হেটারোসাইক্লিক যৌগ বলো। হেটারোসাইক্লিক যৌগ মানে কি, যেখানে হেটারো পরমাণু আছে, তাই না? যেমন থায়োফিনের মধ্যে কি আছে আমরা পড়াই ক্লাসে, সাথে। সাথে মানে কি বলো, সাথে থায়োফিনে আছে সালফার। তারপর কুইনোলিন, কুইনোলিন কি আছে, কুইনোলিন পড়তে গেলে দন্তন্য নাইট্রোজেন আছে, শেষ। পাইরোলে মনে রাখবা নাপা, নাপা এনে নাপা, নাপা মানে কি, মানে পাইরল পিরিডিন এগুলোতে কি থাকে, নাইট্রোজেন থাকে। হেটারোসাইক্লিক হবে না ন্যাপথালিন, বলছে নয় কোনটা। উইলিয়ামসন বিক্রিয়া মহা গুরুত্বপূর্ণ। উইলিয়ামসনে কি হয় বলো, ইথার সংশ্লেষ হয়, তাই না? অ্যালকাইল হ্যালাইড থেকে ইথার সংশ্লেষ হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝলাম, প্রথমটা হচ্ছে ওই যে শুরুর দিকে হেটারোসাইক্লিক হোমোসাইক্লিক আছে না, সম্পৃক্ত অসম্পৃক্ত, ওই টপিকসটা। তারপর এটা কি বাবা, এটা হচ্ছে নামীয় বিক্রিয়াগুলা। ইউটিউবের মধ্যে আমার সুন্দর করে একটা নামীয় বিক্রিয়া লেকচার আছে, যাদের একটু বেশি কষ্ট হয় ক্লাসটা দেখো। নামীয় বিক্রিয়া একটা আছে, শনাক্তকারী বিক্রিয়া একটা আছে, জাস্ট একবার তুমি দেখো, মানে তোমার জৈব যৌগ পুরো পানি হয়ে যাবে ওই জায়গাটা। ওই টপিকস গুলো একদম এত সোজা করে পড়া দিচ্ছে, পলিমারের ব্যবহার গুলা একটা বার দেখো, 10 বেশিক্ষণ না, 15-20 মিনিটের মনে ক্লাস, দেখলে একদম পুরো পানি হয়ে যাবে, ঠিক আছে? মানে এত ইজি লাগবে তোমার কাছে, ঠিক আছে। তারপর উড স্পিরিট, ওই যে স্পিরিট গুলো আছে না বাবা, মহা গুরুত্বপূর্ণ। উড স্পিরিটের মধ্যে কি থাকে বলো, উত্তর হচ্ছে আমার এই যে মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। স্পিরিট গুলো বই দেখবে সুন্দর করে দেওয়া আছে, উড স্পিরিট। তারপরে কি বলতো, ওই যে তোমার রেকটিফাইড স্পিরিট, মিথিলেটেড স্পিরিট আছে না, ওগুলা পাওয়ার অ্যালকোহল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, হফম্যান আবার নামীয় বিক্রিয়া, হফম্যান বিক্রিয়াতে কি হয় বলো, প্রাইমারি অ্যামিন তৈরি হয়, মহা গুরুত্বপূর্ণ। অ্যালডিহাইড কিটোন, সিলভার দর্পণ, এটা কি, সিলভার দর্পণ পরীক্ষা, অ্যালডিহাইড কিটোনের পরীক্ষা, মেবি খুব সম্ভবত অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ থেকে মেডিকেল ল্যাবে একটা প্রশ্ন আসছিল, ইফ আই এম নট রং, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কেমন মিলে যাচ্ছে আনফোর্সের সাথে আমি জানি না। অ্যালডিহাইড কিটোন সিলভার দর্পণ পরীক্ষা, কি হলো, সিলভার দর্পণ দেয় অ্যালডিহাইড, তাই না? খুবই 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 ইম্পর্টেন্ট। SN2, আচ্ছা এখানে একটা খেয়াল করবা, এই ইয়াগুলো দেখবে তুমি বাংলাদেশে যে কোনো ভার্সিটিতে যাও না কেন, SN1 SN2 এগুলো ক্রোমো। তারপর কার্বোক্যাটায়ন কার্বোআইনের ক্রোমো, ভালো করে দেখবা। ফ্রি রেডিক্যাল এগুলো ক্রোমো, সক্রিয়তার ক্রোমো এবং স্থায়িত্বের ক্রোমো, দুইটা কিন্তু পরস্পরের উল্টা, হ্যাঁ মনে রাখবে, কিন্তু দেয়। পরীক্ষার হলে গেলে শান্ত ভাইয়ের কথা মনে হবে যে ভাইয়া এটা বলছিল যে এটা পরীক্ষায় আসে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন SN2 এর ক্ষেত্রে কি হবে, SN1 তো 3-2-1, তাহলে এখানে হবে 1-2-3, তাই না? ওই, ও, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে এটাতে, ঠিক আছে, 1 ডিগ্রিতে এটা। আচ্ছা, 1 ডিগ্রি মানে কি বলতো, মেইন কার্বনের সাথে একটা একটা কার্বন লেগে থাকে, দেখো এই কার্বনটার সাথে একটাই CH3 লেগে আছে, ঠিক আছে। আচ্ছা, সে গেলে গেলাম। একক এবং দ্বিবন্ধন উভয় উভয় কার্যকরী মূলক থাকলে কোন বিক্রিয়া ঘটে, এটা হচ্ছে প্রতিস্থাপন। এই যে আবার কিন্তু সেম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে, দেখবা। তো আরেকটা কথা, এটা কিন্তু তোমার বই ডিরেক্টলি প্রথমের দিকেও আছে, ওই যে দেখবা এক এবং দ্বিবন্ধন থাকলে প্রতিস্থাপন হয়। তা পড়ছো না, 2 এবং 3, 2 থাকলে কি হয় বলতো, তোমার এটা কিন্তু পরীক্ষা বইয়ে আছে ডিরেক্টলি, এটা একটু দেখো, হ্যাঁ একটা বক্সের মধ্যে আছে, এটা আমার ওই মুহূর্তে মনে পড়তেছে না, এটা দেখো, হ্যাঁ এটা খুব সুন্দর করে লেখা আছে আর কি, এটা মহা গুরুত্বপূর্ণ, এই কিন্তু আসছে। আচ্ছা, সাধারণ সংকেত গুলো সোজা মোটামুটি তোমরা পারো, সাধারণ সংকেত গুলো একটু দেখো, ঠিক আছে। সাধারণ সংকেত গুলা এই যে CnH2n-2, ঠিক আছে, অ্যালকাইনের ক্ষেত্রে কি -2, হ্যাঁ। তারপরে এটা কি বলতো, এটা হচ্ছে তোমার অ্যালকেনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো একটু দেখবা, ইম্পর্টেন্ট। আচ্ছা, সাধারণ সংকেত আরো তো এগুলো তো সোজা সোজা দিচ্ছে, মেডিকেলে তো কঠিন গুলো দেয়, অ্যামাইড ট্যামাইড আরো কত কি আছে, তাই না? আচ্ছা, জৈব যৌগের আইসো ইলেকট্রিক পিচ, এটা একদম বইয়ের লাস্টে আছে, এটা একটু দেখে রেখো, ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, দেখবা। গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব, এটা গ্লিসারিন টপিকসটা থেকে বই একদম ডিরেক্ট লাইনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে বলা আছে। গ্লিসারিন টপিকসটা মহা গুরুত্বপূর্ণ, গ্লিসারিন কেমনে তৈরি হয়, গ্লিসারিন শনাক্তকরণ, ঠিক আছে, যে দেখো নিচে মনে আছে, হ্যাঁ এই যে অ্যাক্রোলিন টেস্ট কেমনে করে, ঠিক আছে, এই যে অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে কি শনাক্ত করা হয়, উত্তর হবে গ্লিসারিন, ঠিক আছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেখান থেকে এই যে ফ্রি গ্লিসারিন আপেক্ষিক গুরুত্ব কত, 1.26। হ্যাঁ, গ্লিসারিন কিন্তু অনেকগুলো ইয়ে আছে, মানে ব্যবহার কেমন কেমন উৎপন্ন হবে, তারপর হচ্ছে তোমার কেমনে শনাক্ত করবা, অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে কি উৎপন্ন হয়, বলতো একটা অসম্পৃক্ত অ্যালডিহাইড, ঠিক আছে। নিচের করে যে ফ্রি রেডিক্যাল, আবার বললাম ফ্রি রেডিক্যাল দেখো এখানে আসছে, আবার দেখো যে ক্রমগুলা ইম্পর্টেন্ট, ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য নয় বলছে না, এগুলো তো শর্ট লিভড, তাই না, ক্ষণস্থায়ী। আচ্ছা, সাধারণ সংকেত একটু আগে বলছি, হ্যাঁ। তারপর এখান থেকে আসো, এটা তো অ্যাক্রোলিন টেস্ট বলা হয়েছে। গাজন প্রক্রিয়া কোনটা হয়, গাজন প্রক্রিয়া গ্লুকোজ থেকে ইথানল হয়, তোমার বই ডিরেক্ট দেওয়া আছে, যোগাযোগ অধ্যায় একটু দেখবা, ফার্মেন্টেশন, ঠিক আছে। কাঁদুনে গ্যাস মহা গুরুত্বপূর্ণ, এরকম যে বিখ্যাত বিখ্যাত নামগুলো আছে, হ্যাঁ, ক্লোরোপিক্রিন, কাঁদুনে গ্যাস, তারপর ডেটলের বৈজ্ঞানিক নাম, তারপর হচ্ছে এই যে তোমার ইয়ে আছে না, ওই যে কি বলে, ওই যে ডেটল আছে, তারপর তোমার অ্যাসিটামিনোফেন যেটাকে আমরা বলি প্যারাসিটামল, ওইটা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পলিমার, রাবারে কোন পলিমার থাকে বলো, রাবারে থাকে হচ্ছে তোমার, রাবারে থাকে হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার আইসোপ্রিন, নাকি এই যে আইসোপ্রিন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভালো করে দেখবে। এটা তোমার ইলাস্টোমারের একটা ছক আছে, ওখান থেকে প্রশ্ন করছে। তোমার সূর্যালোকের উপস্থিতিতে বেঞ্জিন, বেঞ্জিনের দেখবে কিছু সংযোজন বিক্রিয়া দেওয়া আছে, ক্লোরিনের সাথে সংযোজন, হাইড্রোজেন সংযোজন, এরকম অনেকগুলো সংযোজন আছে, একটাতে গ্যামাক্সিন তৈরি হচ্ছে, একটাতে কি তৈরি হচ্ছে, তাই খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট।
হ্যাঁ, তাহলে বেঞ্জিনে যখন আমরা ক্লোরিন সংযোজন করি তখন কি তৈরি হবে বাবা? এটা তো গ্যামাক্সিনি, ঠিক আছে। আচ্ছা, ফ্রুক্টোজ, কাইরাল কার্বন, এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ, সমানতা থেকে প্রশ্ন। সমানতা থেকে কয়েকটা জিনিস মাস্ট, কি কি বাবা? প্রথম কথা হচ্ছে আলোক সমাণু, কাইরাল কার্বন থাকতে হবে। কি থাকতে হবে বাবা? উত্তর হচ্ছে আলোক সমাণু, যেখানে কাইরাল কার্বন থাকতেই হবে। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে আমার জ্যামিতিক সমানতা। আরেকটা কি বলতো? জ্যামিতিক সমানতা। একটা কি বলতো? জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা ভালো করে দেখতে হবে। জ্যামিতিক সমানতার ক্ষেত্রে কি সিস এবং ট্রান্স, তোমরা পড়ছো না? হ্যাঁ। আর ওই দিক থেকে কি আছে বাকি যে সমানতা, টোটোমারিজম, হ্যাঁ, মেটামারিজম, এগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে। আচ্ছা, তারপর আবারও শনাক্তকরণ থেকে পরীক্ষা। শনাক্তকরণ তার মানে ইম্পর্টেন্ট, বুঝতেছই তো নাকি? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সহ পরীক্ষা, ঠিক আছে। ওই শনাক্তকরণ যদি ঝামেলা থাকে শনাক্তকরণে আমার ক্লাসটা কইরো। আচ্ছা, পরিমাণগত রসায়ন, এটা কি পরিমাণগত রসায়ন, তাই না? তো পরিমাণগত রসায়ন থেকে আমরা যদি দেখি, সো মেডিকেল ডেন্টাল তো তোমরা দেখছো, আমরা ডিরেক্টলি আর্ম ফোর্সে যাবো। আর্ম ফোর্সে আসি, এখানে আমরা হচ্ছে এই কোশ্চেন হচ্ছে এখান থেকে মেবি, হ্যাঁ। তো প্রথমে কি, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকলে তাকে আমরা বলি প্রমাণ দ্রবণ। শোনো বাবা, এখানে দ্রবণগুলো থেকে কোশ্চেন আসছে, প্রমাণ দ্রবণ, মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, বই দেখবো সংজ্ঞা আছে। মোলারিটি, মোলারিটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে। তাহলে ঘনমাত্রা জানা থাকলে মোলার দ্রবণ, ঠিক আছে। যদি বলে যে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এটা কি মোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ না, ঘনমাত্রা জানতে হবে। ঘনমাত্রা না জানা থাকলে আমি এটাকে জীবনও মোলার দ্রবণ বলতে পারবো না, ঠিক আছে। ঘনমাত্রা অবশ্যই জানা রাখবে, ঠিক আছে। আচ্ছা, গেল সেটা গেল এখান থেকে। তাহলে এটা প্রমাণ দ্রবণ বুঝছি আমরা। মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, মহা গুরুত্বপূর্ণ। এইটা পরীক্ষায় যে কতবার আসছে, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, রাইট? মানে কি এই টপিকসটা কোনটা থেকে বলো তো? ওই যে অ্যাসিড ক্ষারের রিঅ্যাকশন হলে আলটিমেটলি তোমার কি উৎপন্ন হবে ওইটা, তাই না? মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারের নির্দেশক কোনটা? মহা গুরুত্বপূর্ণ, পিএইচ এর ছকটা মহা গুরুত্বপূর্ণ। এই কটা জিনিস মাস্ট। 1 পার্টস পার মিলিয়ন সমান কত? পিপিএম। ম্যাথ কিন্তু দেয়, হ্যাঁ। পিপিএম মানে কি বলো? পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ভালো করে দেখবা, ঠিক আছে। দুর্বল অ্যাসিড, এই যে দেখো আবারও, এই দেখো মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার। এখানে আমাদের দুর্বল অ্যাসিড, সবল ক্ষার, কিছু মিল পাও? যদি না মিল পাও তাহলে আর কিছু করার নেই। আচ্ছা, তারপরে কোনটা? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা মানে হচ্ছে মোল থেকে কোশ্চেন করছে, ঠিক আছে। মোল কোনটাতে কত মোল কি থাকে এগুলো একটু দেখবা। এই যে আবারও মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার, এই তো মোটামুটি দেখো। এর বাইরে কোশ্চেনই তেমন একটা দেয় নাই। আচ্ছা, গেল সেখানে আসে। এখন আমি কোশ্চেন গুলো দেখি। ম্যাথ তো নিশ্চিত দিছে অধ্যায় থেকে, ম্যাথ না দিলে তো হবে না। যদি কারো ম্যাথের সমস্যা থাকে আমি বলতেছি বারবার যে অবশ্যই কি করবা, অবশ্যই তুমি আমাদের হাই ভোল্টেজ সিরিজের যে ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে দেখবা, ঠিক আছে। দেখে নিন, ম্যাথ লাস্টে মনে আছে। সো ম্যাথ হচ্ছে তোমার আরো নিচে, এই যে। ও, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা গত বছর আসছিল। এসটিপি তে 1 লিটারে কত? তো 22.4 যদি থাকে তোমার কি বলো তো 1 মোল, তাহলে 1 লিটারে কত হবে? 1/22.4, উত্তর হবে 0.05, 0.045, ঠিক আছে। হ্যাঁ, এটা খেয়াল করবে, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, গত বছর দিছিল। পিপিএম থেকে মোলারিটি তোমরা তো এগুলো পারো, হ্যাঁ। দেখবা এই যে মোলারিটি থেকে পিপিএম, এগুলো আমি বলতেছি, দেখো একই কোশ্চেন কিন্তু বারবার আসছে। আচ্ছা, এইটা না পারারই কথা, পারলে তো সমস্যা। হ্যাঁ, কোলেস্ট্রলের ঘনমাত্রা এত, 750-এ কত হবে? কোলেস্ট্রলের সংকেতই তো তুমি জানো না, না জানলে করতে পারবা। এটা একটু দেখো, ঠিক আছে। এটা আমি আর বলতেছি না, এটা মুখস্থ জিনিস। মালিজিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, এটা 38% মুখস্থ রাখতে হবে। তারপরে 1 লিটার 3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে S=1000 W/mb, মনে আছে? ওইগুলো অবশ্যই দেখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সে হচ্ছে মোটামুটি কথা। তড়িৎ রসায়ন এই নিজে মানে কি বলবো আর, আসো এখানে আমরা ডিরেক্টলি আর্ম ফোর্সে ঢুকি। এই যে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি বলো, বিয়ার্ড ল্যাম্বার্টের সূত্র। একদম অধ্যায় লাস্টের দিকে দেখবা বলা আছে, তাই না? বিয়ার্ডের সূত্রের ক্ষেত্রে কি প্রযোজ্য হয় বলো? ঘনমাত্রা। ল্যাম্বার্টের সূত্রের ক্ষেত্রে কি প্রযোজ্য হয় বলো? পুরুত্ব। ল্যাম্বার্ট কি মনে রাখবা? লম্পট। লম্পটের পদই মনে রাখবো পুরুত্ব, হ্যাঁ। আর বিয়ারের ক্ষেত্রে ঘনমাত্রা, ঠিক আছে। আচ্ছা, লবণ সেতু, পদ্মা সেতু না কিন্তু লবণ সেতু। লবণ সেতুর মধ্যে কোন লবণ ইউজ করা হয়? প্রচন্ড গুরুত্বপূর্ণ, লবণ সেতু লবণগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরাইড দেখবা। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, মহা গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ বলে ভুলে যাবে, মহা গুরুত্বপূর্ণ। একটা ছক আছে, এই ছকটাই তুলে দিছি দেখো। এই সবল, দুর্বল এবং তড়িৎ অবিশ্লেষ্য। পানি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে। এটা খেয়াল রাখো, কিন্তু যদি একটু ভেজাল যুক্ত পানি হয় তাহলে দুর্বল হবে আবার, হ্যাঁ। তারপরে যে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। আর আয়নিক যৌগ, তারপরে শক্তিশালী অ্যাসিড, এগুলো কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্য। হাইড্রোজেন ফুয়েল সেল, ভাই রে ভাই, কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা টপিক। হাইড্রোজেন ফুয়েল সেলের তড়িৎদ্বার কোনটা, হাইড্রোজেন ফুয়েল সেলের অপর নাম কি, হাইড্রোজেন ফুয়েল সেলের গুরুত্ব দেখবা। এখান থেকে কোশ্চেন আসছে, আমি দেখাচ্ছি একটু পর। এই যে দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের কারণ দক্ষতা কত, দেখছো? তারপরে দেখো এই যে লবণ সেতু পড়লা না, দেখো এই যে লবণ সেতু একটু পড়লা না, এই যে লবণ সেতু লবণ, দেখো একটু দেখে রাখো, যদি লেগে গেলে তো সমস্যা নাই। এই যে দেখো, এই যে আমি এখানে বললাম হাইড্রোজেন ফুয়েল সেল, দেখছো?
তড়িৎদ্বার এই যে দেখো হাইড্রোজেন ফুয়েল সেল, কোনটা গ্রিনার ফুয়েল সেল, গ্রিনার কোনটা হাইড্রোজেন ফুয়েল সেল, একই টপিক কিন্তু টপিক একই, তাহলে কোশ্চিন ঘোরাচ্ছে এই যে হাইড্রোজেন ফুয়েল সেলের কর্মদক্ষতা কত, ঠিক আছে। আচ্ছা তারপরে কোনটা, তারপরে এখান থেকে আসো আমরা এখানে আবার আসি, এই যে কোনটা তীব্র বিজারক। তোমরা ওই যে একটা সক্রিয় সিরিজ আছে না বাবা, পড়ছো তো সবাই, যেমনি পারো ট্রিক্স দিয়ে তো পড়ছো, মনে আছে না উপরের দিকে এগুলো বিজারক মনে পড়ে, নিচের দিকে এগুলো আগে চার্জ মুক্ত হয় মনে পড়ে, হ্যাঁ ওগুলো দেখবা, এটা খুব ইম্পর্টেন্ট। তো তীব্র বিজারক কোনটা বলো, এটা হচ্ছে তোমার লিথিয়াম, একদম উপরে আছে তাই না, ওই চক্রাই সেম সক্রিয় সিরিজ থেকে এই কোশ্চিনটা, কোনটা কম সক্রিয়, একদম নিচে যেটা আছে, সবচেয়ে নিচে আছে অরাম এখানে তাই না, মহা গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই যে দেখো কোনটা কম সক্রিয়, দেখো একই কোশ্চেন, মিল পাও, একই টপিক, ঠিক আছে। আচ্ছা তারপর আরেকটা আছে মনে এখানে, এই যে সর্বাধিক বিজয়ন ঘটে যেটা সেটা সবচেয়ে উপরে, এগুলো সব সক্রিয় সিরিজ থেকে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা গেল, এরপর হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ কত, এটা হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে, এই যে 1 মোল ইলেকট্রনের চার্জ কত, এটা হচ্ছে কি বলতো ফ্যারাডের সূত্র থেকে, এটা কত 96,500, 96,500, ঠিক আছে। ফ্যারাডের সূত্রগুলো দেখবা, ফ্যারাডের সূত্র কিন্তু ইম্পর্টেন্ট, কয়টা সূত্র, দুইটা সূত্র তাই না, অবশ্যই দেখবা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু শোনো, এটা কিন্তু 96,500 অ্যাকচুয়ালি না, এটা 96,473, বাট গণনার সুবিধার জন্য 96,500 ধরা হয়। আচ্ছা ঠিক আছে, সেগুলো গেল এখান থেকে বাবা। এই যে গ্যালামিন তড়িৎদ্বার, তড়িৎদ্বার বিভব গুলো দেখবা, তোমার বই হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব দিয়ে দিতে পারে পরীক্ষায়, গ্যালামিন তড়িৎদ্বার, সিলভার বাটন ব্যাটারি, ঠিক আছে, এগুলো লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, এগুলো তড়িৎদ্বার বিভব গুলো একটু মুখস্থ করতে হবে, এটা না পড়লে পারবে না। আর অবশ্যই এখান থেকে প্রাইমারি এবং সেকেন্ডারি তড়িৎদ্বারের নামগুলো দেখবে, যেমন ক্যালোমেল, এটা কিন্তু কি, এটা কিন্তু সেকেন্ডারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা এই অধ্যায়ের কোশ্চিন একদম শুরুতে আছে, দেখবো যে কিছু সেমিকন্ডাক্টরের এক্সাম্পল, অপরিবাহী পরিবাহীর এক্সাম্পল আছে না, সুপার কন্ডাক্টর, এগুলো ডেন্টাল আবার আসছে, ঠিক আছে, দেখে রেখো এক্সাম্পল। পেসমেকারে কোন, ব্যাটারি গুলো থেকে অনেক কোশ্চিন আসার মতো, ব্যাটারি গুলো পেসমেকারে কোনটা, লিথিয়াম এসভিও ব্যাটারি নাকি, লিথিয়াম ব্যাটারি আর কি, ঠিক আছে। আচ্ছা সেই হচ্ছে কথা। এখান থেকে অর্থনৈতিক রসায়ন আসো, সো অর্থনৈতিক রসায়ন থেকে যদি আমরা দেখি, এই যে দেখো এই কোশ্চিনটা দেখো, এটা মেডিকেল এবার আসছে না, ইথেন দেয় না কি যেন একটা দিছিল, এটাই তো আসছিল মনে হয়, যে প্রাকৃতিক গ্যাস ইথেন, এগুলো দেখলে মানে কেউ যদি কোশ্চিন ব্যাংকটা একটু পরে ও কোনো না কোনো একটা মেডিকেলে তো চান্স পাবে গ্যারান্টি, ঠিক আছে। এই যে কয়লার সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটা, কয়লা থেকে মেডিকেল এবার প্রশ্ন আসছিল না, হ্যাঁ কয়লার সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটা বলো তো, সালফার, সালফার যত বেশি থাকবে তত খারাপ। হ্যাঁ কয়লার মান কিসের উপর নির্ভর করে, নিউমোনিক্স তো তোমাদের পড়ার কথা, বিসিএস বাষ্প উড়ে ছাই পড়ছো না, সেটা দেখবা, ঠিক আছে। সিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিমেন্ট জিপসাম এগুলো ভালো করে দেখবা, কোনটা এই যে দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কইরো, হ্যাঁ লাগবে কিন্তু। তারপরে এই যে ওয়াটার গ্যাস, ব্লু গ্যাস, এগুলো সংকেত পড়ছো, এই যে এটা কি বলতো, এটা হচ্ছে ওয়াটার গ্যাস, এটা কি বলতো বাবা, ওয়াটার গ্যাস, ঠিক আছে। প্রডিউসার গ্যাস, এই যে প্রডিউসার গ্যাস কোনটা, সংকেত গুলা দেখবা। ব্লু গ্যাস, এই যে দেখো আমি যে পরীক্ষা দিয়েছিলাম ব্লু গ্যাস আসছিল, দেখো গ্যাস গুলো থেকে দিতে আছে, এই যে ব্লু গ্যাস একবার আসছে, উপরে দেখো ওয়াটার গ্যাস থেকে দিতেছে, মানে মনে হচ্ছে না যে মানে প্যাটার্ন ফলো করতেছে, হ্যাঁ। তারপর ইউরিয়াতে কত শতাংশ নাইট্রোজেন গ্যাস, তাই না, এটা নাইট্রোজেন মুখস্থ করতে হবে 46, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। ইউরিয়ার সংকেত কোনটা, মেলামাইন, এই যে মেলামাইন থেকে কিন্তু এবার মেডিকেলের প্রশ্ন আসছিল, অনেকে আমাকে বলছে ভাই এটা তো কোশ্চেন ব্যাংকে দেখি নাই, এটা কিন্তু কবির স্যারের বইয়ে আছে, মেলামাইন, মেলামাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা কাঁচের প্রধান উপাদান কোনটা, কাঁচের প্রধান উপাদান কি বলতো, সিলিকন অক্সাইড, ঠিক আছে। তারপরে যে স্ক্রিন, এই যে একদম লাস্টে ন্যানো কণাগুলোর ব্যবহার আছে না বাবা, ভালো করে দেখবা, সানস্ক্রিন লোশনের জন্য আমরা জিঙ্ক অক্সাইড ইউজ করি। মিউরেট অফ পটাশ, এটা আমরা পটাশিয়াম ক্লোরাইডকে বলি, ঠিক আছে। আর আরেকটা আছে তরল জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে কোনটা প্রভাবক হিসেবে ইউজ করা হয়, উত্তর কি বলতো, নিকেল, এটা তোমার বইয়ে আছে দেখবা, হ্যাঁ। সেই হচ্ছে মোটামুটি এখান থেকে কথাবার্তা। এখন আমি টপিকস গুলো একটু বলে দিই। সো প্রথমেই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন, এখান থেকে বায়ুমণ্ডল স্তরগুলো ফরস, না পড়লে আমি নিজে মানে মাঠে মারা খাবো, ঠিক আছে। এরপর দ্বিতীয় হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তৃতীয় হচ্ছে ওই যে অ্যাসিড বৃষ্টি, চতুর্থ হচ্ছে ক্ষরতা, ওই যে পিএইচ, বিওডি, সিওডি, ভংচং, লাস্টে ওই যে ভারী ধাতুগুলা শেষ। তারপর 2 নম্বর অধ্যায় মানে শোনো, 2 নম্বর অধ্যায় আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা, কি পড়বা, হ্যাঁ 2 নম্বর অধ্যায় আগে পড়বা হচ্ছে নামীয় বিক্রিয়া, তারপরে পড়বা শনাক্তকারী বিক্রিয়া, তারপরে পড়বা পলিমার, ঠিক আছে। আর লাস্টে যে ওই যে রিডিং দিবা, সামনের দিকে ইতিহাস মিতিহাস ভোলার টলা বলা আছে না, এগুলো দেখবা, তাপমাত্রা, চাপ, যা কোশ্চেন এগুলো থেকেই দেয় বেশিরভাগ, ঠিক আছে, মেডিকেলও তো চলে আসছে। আচ্ছা 3 নম্বর চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, এখানে তো ম্যাথ সব বেশিরভাগই, পিএইচ, ওই যে পিএইচ এর যে জিনিসপাতিগুলো থিওরির মধ্যে যদি বলো তাহলে পিএইচ এর ছক, নির্দেশিত তীব্র ক্ষার, ওইটা পিএইচ এর যে ভ্যালুগুলা, আর হচ্ছে ওই যে বিয়ার্ড ল্যাম্বার্টের সূত্র লাস্টে, প্রমাণ দ্রবণ, মোলার দ্রবণ, ওগুলা, আর নাইলে মোলের ম্যাথ গুলা। ম্যাথ কি দেয়, ম্যাথ হচ্ছে তোমার যে 10x/1 একটা আছে না, 10% সোডিয়াম কার্বনেট ভংচং, এরকম জিনিসগুলা,
অথবা কি দিবে, অথবা হচ্ছে মোলারিটি থেকে পিপিএম, মোলারিটি বের করতে দিবে, অথবা লঘুকরণের ম্যাথ, পানি মিশাইলে কি হবে, অ্যাসিড খাত তীব্রতা, হ্যাঁ সমমোলার সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দ্রবণের প্রকৃতি কেমন হবে। ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে দেয়, এগুলোই মোটামুটি। আর আরেকটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে কি বলতো, 4 নাম্বারটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে কি পড়বা বলো? তড়িৎ রসায়ন থেকে একদম শুরুর দিকে হচ্ছে পরিবাহীগুলো এক্সাম্পল, ফ্যারাডের সূত্র 2টা, হ্যাঁ তারপর ওখান থেকে তুমি সক্রিয়তা সিরিজ, ফরজ, এটা না পড়লে হবেই না, হাইড্রোজেন ফুয়েল সেল, হ্যাঁ মানে যেগুলো ফুয়েল সেল আছে আর কি, একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ ইম্পর্টেন্ট, ব্যাটারিগুলোর সুবিধা অসুবিধা, এই হচ্ছে মোটামুটি কথা। আচ্ছা, আর 5 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা অনেক বড়, বাট টেকনিক্যালি পড়লে কিন্তু পারা যায়। দেখো এবারও মেডিকেলের কোশ্চেন কিন্তু কয়লা থেকেই দিছে, হ্যাঁ না, ক্যালোরিফিক মান মেবি আসছিল। যাই হোক, তো তুমি প্রথমে হচ্ছে কি করবা, প্রাকৃতিক গ্যাস, সুইট গ্যাস, সাওয়ার গ্যাস কোনটা, ওই যে প্রাকৃতিক গ্যাসের একটা ছক আছে, ওইটা ভালো করে পড়বা। তারপর তুমি কি করবে বাবা, তারপর তুমি হচ্ছে ওখান থেকে ওই যে কয়লা, হ্যাঁ তারপর ওই যে কয়লার হচ্ছে ওই যে ক্যালোরিফিক মানগুলা, কয়লার কোনটা খারাপ কোনটা ভালো ওগুলো দেখবা। ওয়াটার গ্যাস, ব্লু গ্যাস মাস্ট। ও ফিশার ট্রপস পদ্ধতি, যেটার মাধ্যমে তরল অ্যালকেন তৈরি, তোমার বইয়ে আছে দেখবা। এরপর হচ্ছে তুমি ভিতরে হচ্ছে ইউরিয়া উৎপাদন মাস্ট, এটা পড়বা। ঠিক আছে, কাঁচ থেকে ভালো প্রশ্ন আছে, কাঁচ, সিরামিক, সিমেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ আর হচ্ছে ওখান থেকে সব করবে না কিন্তু, ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো দাগানো আছে। হ্যাঁ আর আর তো ভিতরে তেমন দেয় না। তুমি হচ্ছে ওই যে চাইলেই ইয়া করতে পারো, ওই লাস্টে রিসাইক্লিং একটা আছে, ওইটা একটু দেখতে পারো, আর লাস্টে ন্যানোকোনার ব্যবহার গুলা, ন্যানোকোনার আকার, এগুলো একটু দেখবা। ঠিক আছে, সেই হচ্ছে মোটামুটি এখান থেকে কথাবার্তা। আর একটা কথা হচ্ছে, এই হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস, পুরো জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। আরেকটা হচ্ছে মানে কনফিডেন্স রাখতে হবে, হার মানা যাবে না, আর মাথায় রাখতে হবে যে তুমি পারবা। আহ, আর একটা কথা কি, মানে তুমি যখন সততার সাথে পরিশ্রম করবা, তোমার ফলাফল অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়তোবা তোমরা সাময়িকভাবে ব্যর্থ হইছো, মন খারাপ হয়েছে, বাট আমাদের বসে থাকলে চলবে না বাবা। ঠিক আছে, তোমাদের সামনে যা যা লাগবে সবগুলো কিন্তু আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ কারণ আমরা জানি এই সময়টাতে বাসা থেকে টাকা নেওয়া অনেক ঝামেলা, হ্যাঁ ভার্সিটির জন্য বা অন্য কোনো জায়গার জন্য। তো আমরা দিয়ে দিচ্ছি জিনিসগুলো, একটু শুধু ফলো করো, একটু তোমার কাছে যে সাপ্লিমেন্ট গুলো আছে ওগুলো ফলো করে একটু পড়াশোনা করো। হ্যাঁ তোমরা হয়তোবা চান্স পাওয়ার জন্য ধরো চান্স পাওয়ার জন্য লাগবে হচ্ছে এই জায়গাটাতে আসা, তোমরা হয়তোবা এইখানে এসে আটকে আসো, এই মাঝখানের এই ব্রিজটুকু তোমাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই জন্য এখন কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে, একটু পড়ো, আর একটু পড়লেই তোমরা পারবা, একটু পড়লেই পারবা, কিন্তু যাই পড়বা যতটুকুই পড়বা অ্যানালাইসিস করে পড়া, আজগুবি জিনিসপাতি পড়ো না, আমি কথাটা বারবার বলতেছি, হ্যাঁ আর নিজের সময়টা নষ্ট করিও না, আজগুবি জিনিসপাতি পড়িও না, অ্যানালাইসিস করে করে বুঝে শুনে যা লাগবে যতটুকু লাগবে পড়ো। সেই হচ্ছে মোটামুটি কথা। আমি একটু অসুস্থ আর কি, আবার কথা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।